নমস্কার। আশা করছি সকলেই ভালো আছো। আর আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স মানে সমস্ত সপ্তাহব্যাপী যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেগুলোকে মার্চ করে দিয়েছি। তো আশা করি তোমাদের এই ভিডিও থেকে হেল্প হবে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা তোমার বন্ধুরা রয়েছে তাদের সাথেও শেয়ার করবে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দাও, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো অযথা কথা না বলি, আমরা টপিকে চলে যাচ্ছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমি চলে যাচ্ছি প্রথম টপিকে। দেখো, আমি এই পয়েন্টটিকে পয়েন্ট আউট করব। কালিটাকে চেঞ্জ করে নিচ্ছি। এখানে দেখো কি বলেছে, মালদ্বীপ সাসপেন্ডস 3 মিনিস্টার্স ওভার রিমার্কস এগেইনস্ট মোদি। তো এখন মালদ্বীপ 3জন তাদের মিনিস্টারকে, ক্যাবিনেট মিনিস্টারকে সাসপেন্ড করেছে। কেন করেছে, এখানেই হচ্ছে গল্প। খুব সহজে কিন্তু এই ডিসিশনে তারা আসেনি যে তাদের মিনিস্টারকে খুব ইজিলি সাসপেন্ড করে দেবে। খুব ইজিলি যে সাসপেন্ড করে দেবে তা কিন্তু খুব সহজে আসেনি, অনেক এ নিয়ে জলঘোলা হয়েছে। তো ঘটনাটা কি হয়েছিল, এটাই হচ্ছে আজকের এই ফার্স্ট টপিকের কাহিনী। তো কাহিনীটা দেখবে। দেখো, আমাদের রিসেন্টলি আমাদের কি প্রাইম মিনিস্টার যে নরেন্দ্র মোদী লক্ষদ্বীপে সেখানে সি বিচে ভিজিট করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি তার ফটোশুটও করেছিলেন। যথারীতি তিনি ফটোশুট করে তার সোশ্যাল সাইটে সেগুলোকে পোস্টও করেছেন। এবং সেখানে তিনি যে সভার আয়োজন হয়েছিল সেখানেও তিনি বলেছিলেন যে তিনি সকল ভারতবাসীদেরকে, মানে প্রথমত এই ট্যুরিজমকে বুস্ট করাই তার লক্ষ্য ছিল। এবং প্রথমত তিনি বলেছেন আমাদের ভারতীয় যারা টুরিস্ট তাদেরকে বলেছেন যে তো আপনারা যারা আর কি বিদেশের যে সি বিচকে আপনারা বেশি প্রাধান্য দেন, তার আগে আমাদের ভারতের সি বিচে এসে দেখুন কত সুন্দর। অন্তত পক্ষে 15টি লোকাল আমাদের ডোমেস্টিক যে প্লেস গুলো আছে সেগুলোতে আগে ঘুরুন, তারপরে বিদেশে যাত্রা করুন। মানে বিদেশে ঘুরতে না বলেনি, কিন্তু তারপর পূর্বে আমরা যেন দেশে ঘুরি সেই বার্তায় আমাদের প্রধানমন্ত্রী দিয়েছিলেন। কিন্তু এখানে গল্প হয়ে গেছে, আমাদের মালদ্বীপের যে নিউ গভর্নমেন্ট তার কিছু মিনিস্টার তারা এটাকে তাদের গায়ে লাগিয়ে নিয়েছে। কিরকম, যেমন তোমার বাড়িতে যদি মনে করো তোমার এলাকায় কেউ এসিতে লাগায়নি, বা তোমার বাড়িতে এমন একটা কিছু নিয়ে এসেছো তোমার এলাকায় সেই জিনিসটি নেই, ঠিক আছে, তো তোমারটা দেখে কি হচ্ছে, পাশের বাড়ির লোক তো আর সেটা নিয়ে তো করতে পারছে না, তোমার উন্নতি দেখে তার হিংসা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যেখানে এখানে প্রধানমন্ত্রী আমাদের আমাদের ট্যুরিজমকে বুস্ট করার জন্য এই ফটোশুট করেছে, তারপরে স্কুপ ডাইভিং করেছে, মানে সেখানে গিয়ে তোমরা স্কুপ ডাইভিংও করতে পারবে, এরকম সুবিধা দেখিয়েছে। তো এটা দেখে তাদের কিছু মিনিস্টার তাদের যে টুইটার হ্যান্ডেল, বর্তমানে যেটা এক্স নামে আমরা জানি, সেখানে গিয়ে কিছু পোস্ট করেছে এবং সেটা নিয়ে এখনকার তোলপাড় হয়েছিল। তো এখানে দেখো, ফার্স্ট যে বহু চর্চিত যে টপিক ছিল আর কি, মারিয়াম সিমিনা আর কি, তিনি যে পোস্ট করেছিলেন, কি করেছিলেন, হোয়াট আ ক্লাউন, দি প্রফেট অফ ইসরায়েল মিস্টার নরেন্দ্র ড্রাইভার উইথ লাইফ জ্যাকেট। মানে নরেন্দ্র মোদী যে লাইফ জ্যাকেট পরে স্কুল ড্রাইভ করেছিল তাকে, সেই লুকটাকে তিনি বলছেন যে প্রফেট অফ ইসরায়েল, মানে ইসরায়েল প্রফেট। এটা একটি বহু নিন্দনীয় একটি ক্লেম করেছে। তো পরবর্তীতে অবশ্যই এর তো সাজা হয়েছে। এবং জাহিদ রামিজ, ইনি একজন যিনি সেই ক্যাবিনেটের মন্ত্রী, তিনিও বলেছেন যে মুভি ইজ গ্রেট, কিন্তু তারা কতটা তাদের মানে ডিলিউশন, মানে এটা একটা ভ্রমের মধ্যে রয়েছে, আমাদের ভারত সরকার নাকি ভ্রমের মধ্যে রয়েছে, মানে নরেন্দ্র মোদীর কথা বলেছে। এবং তারা কিভাবে আমাদের মতন তাদের মতন নাকি সার্ভিস প্রোভাইড করতে পারবে আমাদের ভারত সরকার, সেটাই হচ্ছে কথা। তারপরে বলেছে যে হাউ ক্যান দে বি সো ক্লিন, তারা কিভাবে এত পরিষ্কার থাকতে পারবে, পার্মানেন্ট স্মেল ইন দি রুমস উইল বি দি বিগেস্ট ডাউনফল। মানে তারা ক্রিটিসাইজ করেছে আমাদের দেশের যে রুম পরিবেশ নিয়ে ক্রিটিসাইজ করেছে। ঠিক আছে, আরেকজন আমাদের যে সেখানকার যে ক্যাবিনেট মিনিস্টার ছিল, এটা বলেছে যে সে আমাদের ভারতের যারা ওপেনলি
যেখানে সেখানে টয়লেট করে এবং পরিবেশকে নোংরা করবে, তারা কোনোভাবেই পরিষ্কার রাখতে পারবে না, এটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। তো এইসব বিষয়গুলো নিয়ে তারা আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে বিভিন্ন দিক দিয়ে, ভারত সরকারকে বিভিন্ন দিক দিয়ে ব্লেম করেছে এবং অ্যাটাক করেছে, যদিও এটা মালদ্বীপের বর্তমান নতুন সরকার। কিন্তু এখানে দেখো, দেখলে এখানে বারবার বলছি আমাদের প্রধানমন্ত্রী কিন্তু মালদ্বীপকে উদ্দেশ্য করে কিছুই বলেনি, তিনি আমাদের লোকাল ট্যুরিজমকে বুস্ট করার জন্যই বলেছে, ঠিক আছে। তারপরেই যখন আমাদের সেখানকার মালদ্বীপের যখন প্রধান যে ক্যাবিনেট মিনিস্টার গুলো এসব করেছে, তারপরে আমাদের যারা সোশ্যাল, আমাদের যে সেলিব্রিটি রয়েছে, অক্ষয় কুমার, সচিন টেন্ডুলকার, সালমান খানের মতন যে যে সেলিব্রিটিরা রয়েছে, তারা পুরো আমাদের লোকাল যে ট্যুরিজম স্পট গুলো রয়েছে, সি বিচ গুলো রয়েছে, সেগুলোকে প্রমোট করার জন্য বলেছে। এখানে তো অক্ষয় কুমার বলেছে কাম অ্যাক্রস কমেন্ট না, এখানে তো অক্ষয় কুমার সচিন তো বুস্ট করার কথা বলেইছে লোকাল ট্যুরিজমকে, এবং তারা সেই কমেন্ট গুলোর বিরোধিতাও করেছে। এখানে দেখতে পারবে যে অক্ষয় কুমার সেই পূর্বের যে কমেন্ট আমি তোমাদের দেখালাম সেগুলোর স্ক্রিনশট দিয়ে তার এগেনস্টে বলেছে, ঠিক আছে। যে কাম অ্যাক্রস কমেন্টস ফ্রম prominent public figure from Maldives passing hateful and racist comment on Indians, ভারতীয়দের উপর একটি রেসিজম নিয়ে মানে রেসিস্টের মতন কথা বলেছে, ঠিক আছে। সারপ্রাইজড দ্যাট দে আর ডুইং দিস টু এ কান্ট্রি দ্যাট সেন্ডস দেম দি ম্যাক্সিমাম নাম্বার অফ টুরিস্ট, উই আর গুড টু আওয়ার নেইবার্স বাট হোয়াই শুড উই টলারেট সাচ। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সবসময় আমাদের ভারত সরকার কি করে, সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, কিন্তু তারাই বারংবার এরকম ঘৃণ্যকর ঘটনা ঘটায়, ঠিক আছে, এটাই বলছে। তারপরে সচিন টেন্ডুলকার বলছে দি কোস্টাল টাউনস অফার্ড এভরিথিং উই ওয়ান্টেড। এই কোস্টাল টাউন মানে আমাদের ভারতে যে লাক্ষাদ্বীপ আছে, তারপর আন্দামান নিকোবর আছে, সেগুলো খুবই সুন্দর এবং তারা সমস্ত রকম সার্ভিস প্রোভাইড করে, সমস্ত রকম সেই সার্ভিস তোমরা পাবে, এবং এটা খুবই সুন্দর গর্জিয়াস লোকেশন। combined with wonderful hospitality left us with treasure trove of memories, সেটা আমাদের মেমোরিতে একটি সঞ্চয় হয়ে থাকবে, এত সুন্দর, তাই সেখানে অভিজ্ঞতা হতে পারে। তাই বিদেশে গিয়ে যেহেতু সরি গলায় প্রবলেম রয়েছে, যেহেতু মালদ্বীপ হচ্ছে একটি দেশ, তো বিদেশে গিয়ে পয়সাকে প্রচুর পরিমাণ খরচা হয়ে যাবে, তো সেখানে ওই অত পরিমাণ খরচা না করে আমরা যদি দেশেই সেই একই আনন্দ উপভোগ করি, একই রকম পরিবেশের যে অনুভূতিটা অর্জন করতে পারি তার অর্ধেক খরচে, তো সেটাই আমাদের ভালো, আমরা দেশের ট্যুরিজমকে প্রমোট করতে পারবো। তো এটাই বলেছে আমাদের অনেক যারা সেলিব্রিটিরা রয়েছে। তা সেখানকার দেখো, শুধু আমাদের ভারতীয় সেলিব্রিটিরাই নয়, সেখানকার যে সরি মালদ্বীপের দেখো, মালদ্বীপের সাথে কিন্তু আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কেননা মালদ্বীপকে আমরা, আমাদের ভারত সরকার যখন কোভিড হচ্ছিল তখন কোভিডের সময় বিপুল পরিমাণ ভ্যাকসিন দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে। তো সেখানকার পূর্ব রাষ্ট্রপতি ছিলেন কি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, ঠিক আছে। তিনি সেই পোস্ট গুলোকে দেখার পর যে মালদ্বীপে যে বর্তমান গভর্নমেন্টের যে মন্ত্রক রয়েছে, যারা মন্ত্রীরা এই ভারতের সরকারকে, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কমেন্ট করেছে, সেই সব দেখার পর তিনি এর বিরোধিতা করেছেন। তার মানে তিনি ভারতের সপক্ষে কথা বলেছেন, যে তিনি কি বলেছেন, আই কন্ডেম দি ইউজ অফ হেটফুল ল্যাঙ্গুয়েজ এগেইনস্ট ইন্ডিয়া। তিনি বিরোধিতা জানাচ্ছেন যে হেটফুল যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে ভারতের বিরুদ্ধে বাই মালদ্বীপিয়ান গভর্নমেন্টস অফিসিয়ালস অন সোশ্যাল মিডিয়াতে, মালদ্বীপের যে বর্তমান সরকারের দ্বারা। ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ বিন এ গুড ফ্রেন্ড টু মালদ্বীপস। তিনি বলেছেন যে ভারত সবসময় একজন ভালো বন্ধু ছিল মালদ্বীপের জন্য, এবং উই মাস্ট নট অ্যালাউ সাচ ক্লাস রিমার্কস অ্যান্ড নেগেটিভলি ইম্প্যাক্ট দি এজ ওল্ড ফ্রেন্ডশিপ বিটুইন আওয়ার টু কান্ট্রিজ। আমাদের দুটি যে পূর্ণ বন্ধু দেশ, সেই দুটি দেশের মধ্যে কখনোই নেগেটিভিটি এবং ঝগড়ার মতন সিচুয়েশন যেন তৈরি না হয়,
এতে কি হবে, তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে এতে তাদের মালদ্বীপেই ক্ষতি হবে, কারণ সেখানকার মূল যে অর্থ টিকে আছে ট্যুরিজমের উপর। ঠিক আছে, ট্যুরিজমের উপর টিকে আছে, আর সেখানে বিপুল পরিমাণ ইন্ডিয়ানসরা ট্যুর করতে যায় প্রতি বছর। তো এখানে দেখলে দেখা যাবে এই বছরই প্রায় 8,000 এই ইনসিডেন্ট ঘটার পর 8,000 বুকিং ক্যান্সেল হয়েছে। তার মানে বিপুল পরিমাণ অর্থের সেখানে তারা লস রান করবে, এবং সেখানকার যে লোকাল বিজনেসম্যানরা রয়েছে তারাও ক্রিটিসাইজ করছে, সেখানকার স্থানীয় বাসিন্দারাও ক্রিটিসাইজ করছে বর্তমান সরকারের এই মিনিস্ট্রিদের নিয়ে। কারা বলেছিল? এই দেখো, এরাই বলেছিল। তাদের নাম কি? মারিয়াম সুয়াইনা, মালসা শরীফ এন্ড মেহজুম মজিদ, আরেকজন ছিল। এবং বিশেষ করে এদের তিনজনকে সেখানে সরকারের যে পদ ছিল, তাদের মিনিস্ট্রি পদ ছিল, সেখান থেকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক আছে, তো সেখানকার সরকার পরবর্তীতে বুঝতে পেরেছে এবং তাদেরকে সাসপেন্ড করেছে, তাদের ভুল বুঝতে পেরে। ঠিক আছে, তো আশা করি বোঝা গেল যে প্রথমে আমি বলেছিলাম বুদ্ধিভ্রষ্ট, নতুন নতুন সরকারে এসেছিল, এরা কাজ যদি করতো ভালো তাহলে কি হতো, পরবর্তীতেও এদের থাকার চান্স ছিল আর কি। এই বিশেষ করে এই তিনজনের কথা বলছি, এরা তো নতুন, সরকারও নতুন ছিল এবং এরাও দেখতেই মনে হচ্ছে যে ইয়াং এজ। তো এরা যদি সরকার একটা মিনিস্ট্রি পদে থাকতো তাহলে কি হতো, তাদেরই পরবর্তী কেরিয়ার আরো ভালো হতে পারতো। কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে গেল যে পরবর্তীতে এরকম বড় পদ পাওয়া খুবই কঠিন হয়ে যাবে এদের জন্য, এবং এটা একটা রেড মার্ক পড়ে রইল মালদ্বীপের জন্য। ঠিক আছে, মালদ্বীপের এই সরকারের জন্য। তো এটা একটা বড় ইস্যু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে, এটা নিয়ে কথা হচ্ছিল। ঠিক আছে, তো এই ছিল ইস্যু। এখন পরবর্তী টপিকে কি বলেছে দেখো, বাংলাদেশ ইলেকশন 2024, শেখ হাসিনা সিকিউরস 5th টার্ম অ্যামিড অপোজিশন বয়কট করেছে। যাই হোক, এটা বলছে বাংলাদেশ ইলেকশন যে 2024-এ হয়ে গেছে, তো সেটাই শেখ হাসিনার সরকার, ঠিক আছে, পুনরায় পঞ্চমবারের জন্য তাদের সরকারকে গঠন করলো। এখানে দেখো কি বলেছে, ইন আ মুভমেন্ট টার্ন টু ইভেন্টস, বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ বিন রি-ইলেক্টেড ফর 5th টার্ম, পঞ্চমবারের জন্য তাদের সরকার গঠন করলো, মেকিং এ সিগনিফিকেন্ট মাইলস্টোন ইন দি কান্ট্রিজ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। তাদের যে দেশের যে পলিটিক্যাল যে মাইলস্টোন রয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ স্থানে তিনি চলে গেল। মানে বাংলাদেশের সর্বপ্রথম এরকম যে দীর্ঘ 5 বারের জন্য তারা সরকার কন্টিনিউ করেছে। এখানে কি বলেছে দেখো, কি বলছে, অ্যাকর্ডিং to the election commission and report from various TV stations, the Awami League secured 216 seats out of 299, মানে বেশিরভাগ সিটই তারা পেয়ে গেছে, মানে 299টি সিটের মধ্যে প্রায় 216খানা সিট তারা পেয়ে গেছে এই পার্লামেন্টের ইলেকশনে। দি রুলিং আওয়ামী লীগ, মানে শেখ হাসিনার যে বর্তমান মানে সরকার রয়েছে, যে শেখ হাসিনার দলের নাম কি? আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে রুলিং শাসন আন্ডার হাসিনার লিডারশিপে হ্যাজ ট্রাম্পড ওয়ান্স এগেইন, পুনরায় এবার পঞ্চমবারের জন্য আসলো, এবং বেশিরভাগ পার্লামেন্টারি সিটই তারাই সিকিউর করেছে। দি ভিক্টোরি রিফার্মস শেখ হাসিনাস পজিশন অ্যাজ ওয়ার্ল্ডস লং সার্ভিং ফিমেল হেড গভর্নমেন্ট, এবং এটা শেখ হাসিনা কি হয়েছে, বিশ্বের সব থেকে বেশি সময়ের জন্য মানে লংগেস্ট সার্ভিসড ফিমেল হেড হিসাবে পরিগণিত হয়েছে শেখ হাসিনা। ঠিক আছে, মানে বিশ্বের যত যে দল রয়েছে, যত যে দেশে কান্ট্রিতে যে রাজনৈতিক দলের শাসন করছে, সরকার গঠন করেছে, তার মধ্যে শেখ হাসিনার সরকারকে সর্বপ্রথম এত লং টার্মের জন্য কোন দেশের হয়ে তারা নেতৃত্ব করছেন। ঠিক আছে, শেখ হাসিনার দল বা শেখ হাসিনা। আশা করি বোঝা গেল। তো এটা একটি বড় খবর ছিল। ঠিক আছে, পরবর্তী টপিকে কি বলেছে, কিরগিজস্তান ডিক্লেয়ার্স শো লিপার্ড অ্যাজ ন্যাশনাল সিম্বল। তোমরা লিপার্ড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্নো লিপার্ড, একে ন্যাশনাল সিম্বল হিসাবে কিরগিজস্তান ঘোষণা করেছে। কিরগিজস্তান কি জন্য এটা করেছে? কিরগিজস্তান এ কান্ট্রি nestled in the heart of সেন্ট্রাল এশিয়া, যে মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে কি কিরগিজস্তান।
has officially declared the snow leopard as its national symbol, signifying a profound commitment to conservation and ecological balance. তারা কি করছে, অফিসিয়ালি ঘোষণা করেছে যে তাদের এই স্নো লিপার্ড হচ্ছে ন্যাশনাল সিম্বল, ঠিক আছে, সিগনিফিকিং এ প্রফাউন্ড কমিটমেন্ট টু কনজারভেশন এন্ড ইকোলজিক্যাল ব্যালেন্স। ইকোলজিক্যাল ব্যালেন্স কে মানে যে ভৌগোলিক ভারসাম্যকে বজায় রাখতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট, কিরগিজস্তানের প্রেসিডেন্টকে, এটা মনে রাখবে, কিরগিজস্তানের প্রেসিডেন্ট হচ্ছে জাপারোভ। এই তাদের সরকারের ক্যাবিনেটকে ডাইরেক্ট করে এবং অ্যাক্টিভলি রিকগনাইজ দিস স্নো লিপার্ড অ্যাজ দ্য ন্যাশনাল সিম্বল অ্যান্ড টেক মেজার্স টু প্রোটেক্ট ইটস পপুলেশন অ্যান্ড দি ইকোসিস্টেম ইন হ্যাবিটেন্ট। তাদের যে প্রেসিডেন্ট জাপারোভ, তারা এই ক্যাবিনেট, তিনি এই ক্যাবিনেটকে ডাইরেক্ট করছে টু অ্যাক্টিভলি রিকগনাইজ টু স্নো লিপার্ড অ্যাজ এ ন্যাশনাল সিম্বল অ্যান্ড টেক মেজার্স টু প্রোটেক্ট ইটস পপুলেশন। এবং তাদের যে সিম্বল হিসাবে কেন করছে, তাদের এই যে পপুলেশন মানে লিপার্ডের যে পপুলেশন, লিপার্ডের সংখ্যাকে পর্যাপ্ত পরিমাণে যাতে সুরক্ষিত থাকে এবং পরিবেশের ভারসাম্য যেন বজায় থাকে, সেই দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য এই লিপার্ডকে তাদের ন্যাশনাল সিম্বল হিসাবে চিহ্নিত করেছে, ঠিক আছে, ন্যাশনাল সিম্বল হিসাবে চিহ্নিত করেছে। প্রেসিডেন্ট সাদিয়ার জাপারোভ একটি ডিক্রি জারির মাধ্যমে বলেছে যে স্নো লিপার্ডের শুধুমাত্র রোল এই নয় যে এটা শুধুমাত্র একটি সিম্বল অফ নেচার ওয়েলথ, সেটা কালচারাল প্রসপেরিটিকেও বুস্ট করবে এবং অলসো অ্যাজ এ ভাইটাল ইন্ডিকেটর দেবে, ইন্ডিকেটর বলতে সতর্ক বার্তা দেবে অফ দি স্ট্যাবিলিটি অ্যান্ড হেলথ অ্যান্ড দি মাউন্টেন ইকোসিস্টেম। মানে পাহাড়ের যে বা পর্বতের যে ইকোসিস্টেম, পারিপার্শ্বিক যে পরিস্থিতি এবং বিশ্বব্যাপী যে পর্বতের যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেগুলোকেও ইন্ডিকেটর দেবে, ঠিক আছে। মানে মোট কথা একই কথা বলতে যাচ্ছে যে সমস্ত বিশ্বব্যাপী যে পর্বতের যে ইকোসিস্টেম রয়েছে সেখানকেও সজাগ রাখবে এবং সতর্ক রাখবে এবং সেগুলোকে স্ট্রং করবে আরো তাদের এই পদক্ষেপের মাধ্যমে। তো এটাই তিনি বলতে চেয়েছেন। পরবর্তী টপিকে কি বলেছে দেখো, ওয়েস্ট বেঙ্গল সিকিউরস জিআই ট্যাক্স ফর ইউনিক প্রোডাক্টস বুস্টিং লোকাল ইকোনমিক্স। স্থানীয় অর্থনীতিকে বুস্ট করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি করেছে, তাদের ইউনিক প্রোডাক্টকে জিআই ট্যাগের জন্য নমিনেট পাঠিয়েছিল নাম, এবং সেখানে কিছু প্রোডাক্ট জিআই ট্যাগ অর্জন করেছে, জিআই ট্যাগ করে তাদের ইকোনমিকে বুস্টের জন্য সাহায্য করেছে। এখানে দেখো কি বলেছে, অ্যাজ আ পার্ট অফ দি ন্যাশনাল জিআই ড্রাইভ মিশন, ন্যাশনাল জিআই ড্রাইভ মিশনের অংশ হিসাবে ওয়েস্ট বেঙ্গল কি করলো, অ্যাকোয়ার্ড এ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের শর্ট ফর্ম হচ্ছে কি জিআই, ঠিক আছে। সেই ট্যাগকে তারা অ্যাকোয়ার করেছে তাদের কিছু প্রোডাক্টের জন্য, যেটা ইনক্লুডস কি সুন্দরবন হানি। তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দরবনে যে মধু সংগ্রহ করে সেই মধু কি জিআই ট্যাগ অর্জন করেছে, ঠিক আছে। একদম চাক থেকে যে মধু বের করে নিয়ে আসা হয় সেটা কি সুন্দরবনের মতন কোনো জায়গায় বিশেষ পাওয়া সম্ভব নয়, এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটাকে পাঠানো হয়েছিল এবং এটা জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। এবং পরবর্তীতে দেখো কি আছে, পরবর্তীতে তারা বলেছে ব্ল্যাক নুইনা রাইস। ব্ল্যাক নুইনা রাইস হচ্ছে কালো ধরনের একটি রাইস যা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পাওয়া যায়, ঠিক আছে, ব্ল্যাক নুনিয়া রাইস জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে পাওয়া যায়। এবং গরদ অ্যান্ড কাদিয়াল সারিস, তোমাদের শাড়ি দেখালাম, গরদ এবং কাদিয়াল সারিস, এটাও তারা জিআই ট্যাগ পেয়েছে। দি সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার বলেছে, হ্যাজ অলরেডি আপলোডেড দি নেমস অফ দি প্রোডাক্ট তাদের ডেজিগনেটেড পোর্টালে, তাদের ডেজিগনেটেড পোর্টালে তাদের এই শাড়ি, গরদ এবং কাদিয়াল এবং সরি এখানে টাঙ্গাইল তো নয়, এখানে কি বলছে টাঙ্গাইল, গরদ এবং কাদিয়াল হচ্ছে শাড়ি, ঠিক আছে। এই শাড়িগুলো জিআই ট্যাগ পেয়েছে। আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের নুনিয়া রাইস এবং সুন্দরবনের হানি মধু, তারা এই তিনটি জিআই ট্যাগ পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কি করেছে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেড তাদের
এই জিআই ট্যাগের জন্য অ্যাপ্লাইড করেছিল সুন্দরবনের হানিকে জিআই ট্যাগ পাওয়ার জন্য, এবং WBFEDCL যা এটাই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এটা মনে রাখতে পারো ফুল ফর্ম। তারা কম্পিট উইথ দি পুনে বেসড এন্টাইটি টু উইন দিস কেস, পুনে বেসড এন্টাইটির সাথেও কম্পিট করেছে। দিস হানি ওয়াজ কালেক্টেড বাই দি মৌলি কমিউনিটি, মৌলি কমিউনিটির দ্বারা এই মধুকে এই লোকগুলো আর কি মৌলি কমিউনিটি যারা এই সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে। দি ব্ল্যাক নুনিয়া রাইস ইজ কল্ড প্রিন্স অফ রাইস, প্রিন্স অফ রাইস বলতে যে ধানের প্রিন্স মানে রাজপুত্র বলে, ঠিক আছে, বা চালের রাজপুত্র বলা হয় কি এই ব্ল্যাক নুনিয়া রাইসকে। এদেরকে ইজ কাল্টিভেটেড ইন দি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সেটা তোমাদের আগেই বললাম, এটাই বলেছে। দি ইন্ডিজিনিয়াস ভ্যারাইটি অফ রাইস, এটি বিভিন্ন ধরনের, একটা আলাদা ধরনের রাইস। এবং কাদিয়াল শাড়ি ইজ প্রডিউসড অনলি অ্যাট মির্জাপুর অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মির্জাপুরে এই কাদিয়াল শাড়ি হয়। এবং টাঙ্গাইল অ্যান্ড গরদ শাড়িজ আর অলসো ফেমাস ইন দিস ফিল্ড, এই ফিল্ডে টাঙ্গাইল এবং গরদও সমানভাবে খ্যাত, ঠিক আছে। তো এখানে এটাই বলেছে ওয়েস্ট বেঙ্গল, এটা তোমার মেইনলি মনে রাখবে কি কি জিআই ট্যাগ পেলো, সুন্দরবনের মধু, ব্ল্যাক নুনিয়া রাইস জলপাইগুড়ির, এবং টাঙ্গাইল গরদ এবং কাদিয়াল শাড়ি, এই তিনটে জিনিস মনে রাখলেই যথেষ্ট। তারপরে দেখো কি বলেছে, ইম্পর্টেন্ট ডে, আর্থ রোটেশন ডে 2024, প্রতি বছর 8ই জানুয়ারি এই আর্থ রোটেশন ডে কে পালন করা হয়, এবং এই বছর এই দিনটি সোমবারে পড়েছে, ঠিক আছে। এটা কি পৃথিবী যে নিজের অক্ষের চারিদিকে ঘুরে সেটাকেই চিহ্নিত করে এই দিনটি। তারপর আর্থ রোটেশন ডে সার্ভস অ্যাজ অ্যান এডুকেশনাল অপরচুনিটি, এটি একটি এডুকেশনাল অপরচুনিটি প্রদান করে স্পেশালি ফর চিলড্রেনের জন্য, শিশুদের জন্য, এবং তাদেরকে ইন্সপায়ার করে, আগ্রহ যোগায় এই প্ল্যানেট সম্বন্ধে, প্ল্যানেটের ডাইনামিক্স সম্বন্ধে, ঠিক আছে। মানে আমাদের পৃথিবী কিভাবে ঘুরছে, ঠিক আছে, সূর্যের চারিদিকে কিভাবে ঘোরে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কিভাবে ঘোরে, এইসব জিনিস নিয়ে তাদেরকে ইন্সপায়ার করে এই দিনটিকে। এবং ইট এনকারেজ কিউরিওসিটি, এবং জানার আগ্রহকেও বাড়ায়, এবং ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দি ফেনোমেনন অফ আর্থ রোটেশন, এবং পৃথিবীর যে রোটেশন ঘূর্ণন সেটা সম্বন্ধেও তাদেরকে অবগত করে। আর্থ রোটেশন ডে সেলিব্রেট কাকে মনে করে এটা করা হয়, কার অনারে করা হয়, লিওন ফকলস, যিনি এই আর্থ রোটেশন এই বিষয়টিকে কি করেছিলেন, প্রথম ফাউন্ড করেছিলেন। আর্থ রোটেশন মানে এটা আর্থ তার নিজের অ্যাক্সিসে ঘোরে, মানে নিজের অক্ষের চারিদিকে যে ঘোরে পৃথিবী, সেটাকে তিনি বলেছিলেন যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরে প্রথম তিনি আবিষ্কার করেছিলেন। কিন্তু যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, যদি বলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে এটা কে করেছিল, এটা কে করেছিল, প্রথম নিকোলাস কোপারনিকাস। কে করেছিল, নিকোলাস কোপারনিকাস, এটা মনে রাখবে, ঠিক আছে। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা কে বলছে, নিকোলাস কোপারনিকাস। এবং পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটা সর্বপ্রথম প্রমাণ করেছেন লিওন ফকলস, ঠিক আছে, তার এই গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্টে। দিস অবজারভেশন প্রায়োরিটিজ ফকলস ওয়ার্ক ওভার দেয়ার এক্সপেরিমেন্ট, তার এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে ডেমনস্ট্রেশন আর্থ রোটেশন, এই আর্থ রোটেশনকে। ফোকাসের এক্সপেরিমেন্ট, তার যে পরীক্ষা নিরীক্ষা, নট অনলি প্রুভড দি আর্থ রোটেশন, তার এই যে পরীক্ষা নিরীক্ষা শুধু আর্থ রোটেশনকেই প্রমাণ করেনি, বরং এটা একটা কনসেপ্ট দিয়েছে মানুষকে বোঝার, ঠিক আছে, মানুষ যাতে সহজে বুঝতে পারে সেই বিষয়ে একটা সহজ কনসেপ্টও দিয়েছে, এটাই বলেছে, ঠিক আছে। তিনি এক্সপেরিমেন্ট করে প্রমাণ করেছে যে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে করেছে, তা নয়, সেটা সাধারণ মানুষকে বুঝতেও সাহায্য করেছে, ঠিক আছে। নাহলে মানুষ তো এখনো জানতো না, মানুষ এখনো ভাবতো যে পৃথিবী ঘোরে না, পৃথিবী স্থিরই থাকে, তাই ভাবতো। কিন্তু এই সায়েন্টিস্ট লিওন ফকলস তিনি বলেছিলেন যে না, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘোরে। আর নিকোলাস কোপারনিকাস বলেছিলেন পৃথিবী ঘোরে তো ঘোরে নিজের অক্ষের চারিদিকে, পৃথিবী সূর্যের চারিদিকেও ঘুরছে, ঠিক আছে। পরবর্তী টপিকে কি বলেছে, পরবর্তী টপিকে বলেছে ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল টু চেয়ার ফার্স্ট ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিং ইন কলকাতা। টপিকে কি বলেছে, এখানে টপিকে বলেছে
ইউনিয়ন পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় যে পোর্ট, শিপিং এবং ওয়াটারওয়ে মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল ছিলেন, তিনি প্রথমবারের জন্য কলকাতায় কি করলেন, তাদের একটি মিটিং, যাকে ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের মিটিং আয়োজন করেছিলেন। এই মিটিং চলাকালীন মিস্টার সোনোয়াল কি করেছিলেন, গ্রাউন্ড ব্রেকিং ইনিশিয়েটিভ ইনক্লুডিং হরিত নৌকার সাথে যুক্ত হয়ে একটি গ্রাউন্ড ব্রেকিং ইনিশিয়েটিভও উদযাপন করেছিলেন, আনভেল করেছিলেন, এবং গাইডলাইন্স ফর গ্রিন ট্রানজিশন অফ ইনল্যান্ড ভেসেলস অ্যান্ড দি রিভার ক্রুইজ ট্যুরিজম রোডম্যাপ 2047 এবং 2047 মধ্যে নদীর মাধ্যমে এই ট্যুরিজম রোডম্যাপকে উন্নত করার লক্ষ্যেই এটিকে করা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, দি মিনিস্ট্রি হ্যাজ সেট এ টার্গেট টু এলিভেট দ্য মডেল শেয়ার অফ ইনল্যান্ড ওয়াটার transportation from the current 2% to 5%, aligning with the goal outlined in the Maritime India Vision 2030. এটা এই বলে যে মন্ত্রক আভ্যন্তরীণ জল পরিবহনের যে মডেল, সেই শেয়ারকে বর্তমানে 2% থেকে 5% উন্নীত করেছে। এই যে তাই বলেছে, ঠিক আছে, 2% থেকে কি করেছে, 5% উন্নীত করেছে, তাই বলেছে। হ্যাঁ, সিট টার্গেট এলিভেট দি মডেল শেয়ারস ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কারেন্ট 2% to 5%, অ্যালাইং উইথ দি গোল আউটলাইন দি ম্যারিটাইম ইন্ডিয়া ভিশন 2030। উন্নীত করার লক্ষ্য নিয়েছে এবং নির্ধারণ করেছে যে ম্যারিটাইম ইন্ডিয়া ভিশন 2030-এ এই লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য রাখবে এবং 2030-এর মধ্যে আর কি এই যে লক্ষ্য রাখা হচ্ছে সেটাকে কার্যকরী করবে। এবং এও বলেছে যে গত বছর এস্টাবলিশমেন্ট অফ দি ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল ইন অক্টোবর লাস্ট ইয়ার, গত বছর অক্টোবর মাসে এই ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলকে এস্টাবলিশ করা হয়েছিল এবং আন্ডারস্কোরস দি গভর্নমেন্টস কমিটমেন্ট টু দি comprehensive development to inland waterways and associated inland water transport ecosystem efficiently for improved cargo passenger movement and river cruise tourism। এবং এখানে এটাই বলছে, গত বছর অক্টোবরে আভ্যন্তরীণ যে নৌপথ ছিল সেগুলোকে উন্নয়ন করার জন্য কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সংশ্লিষ্ট যে সেই অভ্যন্তরীণ জল পরিবহন ইকোসিস্টেম রয়েছে সেখানে দক্ষতা, উন্নত পণ্য সম্ভার, যাত্রী চলাচল এবং নদী ক্রুজ পর্যটনের জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়েছে। সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেটাতে কাজ হবে, এটাই বলেছে এখানে। ঠিক আছে, তো এটা তোমরা জানোই যে বর্তমান সরকার যেটা আর প্রতিশ্রুতি দিচ্ছে, যেগুলো ইনিশিয়েটিভ নিচ্ছে, সেটা করার তারা চেষ্টা করছে বা কিছু অংশ করেও ফেলছে। ঠিক আছে, ইনি হচ্ছে আমাদের মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল, ইউনিয়ন মিনিস্টার। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, ইলেকশন কমিশন tweaks rules for allocation of symbols to unrecognized political party. Political পার্টি যারা আনরেকগনাইজড রয়েছে তাদের সিম্বলকে অ্যালোকেট করার জন্য একটি রুল বের করেছে। ঠিক আছে, এখানে এটাই বলেছে, দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউস নিউ রেগুলেশন for allocating symbols to registered unrecognized political parties বা RUPPs। এখানে এটাই বলেছে, ভারতের যে নির্বাচন কমিশন সেখানে যে অস্বীকৃত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতীককে আর কি পার্মানেন্ট করার জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন এই দলগুলো কি করবে, অবশ্যই এগুলোকে প্রোভাইড করতে হবে, তার যে এর জন্য যে ডকুমেন্টস এর প্রয়োজন, যে ক্রাইটেরিয়ার প্রয়োজন, সেগুলোকে প্রোভাইড করতে হবে এবং অডিটেড অ্যাকাউন্টস ফ্রম দি লাস্ট 3 ফিনান্সিয়াল ইয়ার এবং গত 3 বছরের যে ফিনান্সিয়াল ইয়ারে তাদের অডিট দিতে হবে। ঠিক আছে, ফিনান্সিয়াল ইয়ারে লাস্ট 3 বছরের অডিট পেশ করতে হবে ইলেকশন কমিশনের কাছে এবং এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফ্রম দি লাস্ট 2 ইলেকশন এবং গত 2 বছরের যে ইলেকশন রয়েছে সেখানে যে তাদের ব্যয় সেটাকেও স্টেটমেন্টের মাধ্যমে দিতে হবে। দি সিগনেচার অফ দি অথরাইজড পার্টি অফিসিয়াল অ্যালং উইথ দেয়ার সিম্বল অ্যাপ্লিকেশন এবং যে দুটি নির্বাচন তাদের প্রতীকের আবেদনের সাথে অনুমোদিত দলের কর্মকর্তাদের স্বাক্ষরও প্রয়োজন রয়েছে।
এখানে এখন বলেছে আর্টিকেল 324-এ কি বলেছে, ভারতের কনস্টিটিউশনে গ্র্যান্ট করা হয়েছে যে ইলেকশন কমিশন যে একটি মাত্র অথরিটি যারাই এই পলিটিক্যাল পার্টি রেজিস্টার করতে পারবে, রেজিস্টার পলিটিক্যাল পার্টিস। এখানে কি বলেছে যে ভারতীয় সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদেই ইসিআই যে একটি সংস্থা যা রাজনৈতিক দলগুলিকে নিবন্ধন বা পারমিশন মানে পলিটিক্যাল পার্টি হিসাবে যে একটি গ্র্যান্ট দেওয়ার পাওয়ার তাদের হাতেই একমাত্র রয়েছে। এবং এখানে আরো বলা হয়েছে যে সকল রাজনৈতিক দলই all parties is governed by the provision of the 29A section and representation of the People Act 1951 1951 সালের পিপল অ্যাক্ট রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট যার 29 এর সেকশনে বিধান রয়েছে যে সকল রাজনৈতিক দলের নিবন্ধন জনপ্রতিনিধিত্ব আইন 1951 এর ধারা 19 এর বিধান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এর অত কিছু না, এটা মনে রাখবে 1951 সালে যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট রয়েছে সেখানে যে প্রভিশন সেকশন 1929 এ সেখানে এই পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন সমগ্র রেজিস্ট্রেশনের কথা উল্লেখ ছিল। এবং অ্যাকর্ডিং টু দি ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অনুযায়ী দি পার্টি এনি পার্টি যে কোনো পার্টি সিকিং রেজিস্ট্রেশন মাস্ট ফাইল অ্যান অ্যাপ্লিকেশন, তাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফাইল করতেই হবে টু দি সিকিউরিটি অফ দি ইসিআই সেক্রেটারি অফ ইসিআই সেক্রেটারির কাছে উইদিন 30 ডে অফ দি ফরমেশন গঠন করার যে পার্টিটি গঠন হয়েছে তার গঠন করার 30 দিনের মধ্যেই। দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া is responsible for the allotment of the symbol এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় সেই দায়ভার নেবে তাদের যে সিম্বলের অ্যালটমেন্ট থাকবে সেটিকে দেওয়ার জন্য। দিস ইজ ডান আন্ডার দি ইলেকশন সিম্বল রিজার্ভেশন এন্ড অ্যালটমেন্ট অর্ডার 1965 এটি 1968 সালের যে ইলেকশন সিম্বল অর্ডার রয়েছে সেই অনুযায়ী কাজ করা হবে। দি নিউ রুলস উড কাম ইনটু ইফেক্ট ফ্রম জানুয়ারি 11 দিস ইয়ার, এই বছরে যে জানুয়ারির 11 তারিখ থেকে এই রুলকে লাগু করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে নতুন দল গঠন করতে গেলে 30 দিনের মধ্যে তাদেরকে পেশ করতে হবে তাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে তাদের দলকে রেজিস্টার করার জন্য, ঠিক আছে। এবং তাদের দলের যে সিম্বল থাকবে সেটা একমাত্র সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াই প্রদান করবে, ঠিক আছে। এটা মাথায় দেখো। ফার্স্ট টপিকই রয়েছে একটি ভালো খবর কি অর্জুন অ্যাওয়ার্ড 2023-এ আমাদের অর্জুন অ্যাওয়ার্ড মোহাম্মদ শামি পেয়েছে, ঠিক আছে, ক্রিকেটার হিসাবে। টোটাল পেয়েছে 26 জন অ্যাথলেটিক্স মিলে, তার মধ্যে টোটাল পেয়েছে 26 জন, ঠিক আছে। টোটাল পেয়েছে 26 জন, তার মধ্যে মোহাম্মদ শামি হচ্ছে একমাত্র ক্রিকেটার যে অর্জুন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। দিয়েছে অবশ্যই আমাদের প্রেসিডেন্ট কি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া। তারপরে দেখো আরো কে পেয়েছে। টিনেজ আর্চার শীতল দেবী যে ইনি হচ্ছেন শীতল দেবী, ইনি হচ্ছে প্যারা তীরন্দাজিতে প্যারা যে অলিম্পিক রয়েছে সেখানে পেয়েছিল গোল্ড মেডেল, তো তাকে অর্জুন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। দেখো এখানে যে মেন নামগুলো দেওয়া রয়েছে এই নামগুলোকে তোমরা বেশি মনে রাখবে কারণ এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 26 খানার মধ্যে 26 খানা মনে রাখার খুব গুরুত্ব প্রয়োজন নেই। তো এখানে দেখো প্রথমে মোহাম্মদ শামি তো মাস্ট ইম্পর্টেন্ট, তারপরে দেখো আর্চার শীতল দেবী এবং অদিতি গোপীচাঁদ স্বামী, লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর, রানার পারুল চৌধুরী অ্যান্ড রেসলার অন্তিম পাঙ্ঘাল আর প্রমিনেন্ট নেমস অ্যামং দি 26 অ্যাথলেটিক্স। দেখো 26 জন পেয়েছে, তার মধ্যে এরা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তাদের নাম বলা হয়েছে এখানে, যারা এই অর্জুন অ্যাওয়ার্ড এই বছর 2023-এর মানে 2023-এর অ্যাওয়ার্ডটা 2024-এ দেওয়া হলো, তো এরা তোমাদের 2023 হিসাবে মনে রাখতে হবে। তো 2023-এর অর্জুন অ্যাওয়ার্ড কে পেলো তোমাদেরকে সেটাই বললাম। তো দেখো এখানে এই 26 খানা যারা অ্যাথলেটিক্স টোটাল পেয়েছে তাদের নাম এখানে দেওয়া আছে, তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এটা দেখে নিবে। ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমার শুটিং এ পেয়েছে, এশা সিং শুটিং, হরিন্দর পাল সিং সন্ধু স্কোয়াশ, আহিকা মুখার্জি টেবল টেনিস, সুনীল কুমার রেসলিং, অন্তিম পাঙ্ঘাল রেসলিং, রাওরাম রোশিভিনা দেবী ওশু, শীতল দেবী আর্চারি, ইল্লুরি অজয় কুমার রেড্ডি ব্লাইন্ড ক্রিকেট, প্রাচী যাদব প্যারা কোনেই আর মুরলী শ্রীশঙ্কর অ্যাথলেটিক্স,
এখানে দেখো অর্জুন অ্যাওয়ার্ড স্পোর্টস, এখানে বলছে ওজাস পারভিন দেওতালে আর্চারি, পারুল চৌধুরী অ্যাথলেটিক্স, অদিতি গোপীচন্দ স্বামী আর্চারি, মোহাম্মদ হুসামুদ্দিন বক্সিং, আর বৈশালী চেস, মোহাম্মদ শামী ক্রিকেট, যেটা আর কি গুরুত্বপূর্ণ খুব। হ্যাঁ, अनुष अग्रवाल इक्वेस्ट्रियन, दिव्यकृति सिंह इक्वेस्ट्रियन ड्रेसेस, दीक्षा दगर गोल्फ, कृष्ण बहादुर पाठक हॉकी, सुशीला चानू हॉकी, पवन कुमार कबड्डी, ऋतु नेगी कबड्डी, निसरीन खो खो एंड पिंकी হচ্ছে লস বাউন্স। তো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? তো মেন মেন যে তোমাদের প্রথমেই নামগুলো বললাম সেগুলোই মেন মনে রাখবে। তো চলো পরবর্তী টপিকে কি বলেছে। পরবর্তী টপিকে বলে দিয়েছে ওএনজিসি, যে ওএনজিসি রয়েছে অথরিটি, তারা অয়েল প্রোডাকশন শুরু করে দিয়েছে আমাদের কি ডিপ সি প্রজেক্টস এর মাধ্যমে কৃষ্ণা গোদাবরী বেসিনে, ঠিক আছে? এতদিন পর্যন্ত এই বেসিনে শুধুমাত্র গ্যাস প্রোডাকশন করা হতো, তো এখানে নতুন করে এখন অয়েল প্রোডাকশন চালু করা হচ্ছে। ওএনজিসির ফুল ফর্ম কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ঠিক আছে? এটা মনে রাখবে। এটা রিমার্কেবল স্টেপ হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের দ্বারা, যারা অ্যানাউন্স করেছে সোমবার দিন যে তারা অয়েল প্রোডাকশন চালু করে দিয়েছে ফ্রম ইটস লং অ্যাওয়েটেড ডিপ সি প্রজেক্ট। যেটা ডিপ সি প্রজেক্ট কোথায়? কৃষ্ণা গোদাবরী বেসিনে। ওটা অবশ্যই বে অফ বেঙ্গলের মধ্যে সিচুয়েটেড, ঠিক আছে? বে অফ বেঙ্গলের মধ্যে, সমুদ্রের মধ্যে এটা বেসিন, তো সেখানেই করা হচ্ছে। দিস ডেভেলপমেন্ট ইজ এক্সপেক্টেড টু রিভার্স ইয়ার্স অফ ডিক্লাইনিং আউটপুট, দি ইনিশিয়াল অয়েল ফ্লো ফ্রম দি ডিপ ওয়াটার কেজি ডিডব্লিউএন 98 টু ব্লক, এই ব্লক থেকে করা হবে, ঠিক আছে? এই তেল উত্তোলনটা করা হবে, যেটা 7ই জানুয়ারিতে প্রথম পদক্ষেপ শুরু করা হয়েছিল। অয়েল মিনিস্টার কে আমাদের হরদীপ সিং পুরী, তিনি কনফার্ম করেছে এই প্রোডাকশন স্টার্টকে নিয়ে তার এক্স হ্যান্ডেলে, মানে যেটা পূর্বে আমাদের টুইটার ছিল। কিন্তু তিনি বলেছেন যে নাইদার হি নর ওএনজি প্রোভাইড স্পেসিফিক ইনফরমেশন অ্যাবাউট দি কোয়ান্টিটি অফ অয়েল বিং প্রডিউসড, মানে সে আর ওএনজিসি কেউই এখনো পর্যন্ত সঠিক নির্দিষ্ট ইনফরমেশন দিতে পারেনি যে কত পরিমাণ তেল তারা এখনো পর্যন্ত করছে আর কি, উত্তোলন করেছে। ফার্স্ট অয়েল প্রোডাকশন কমেন্স ফ্রম দি কমপ্লেক্স অ্যান্ড ডিফিকাল্ট ডিপ ওয়াটার কেজি ডাউন 98 টু ব্লকে, ঠিক আছে? ডিডব্লিউএন সিচুয়েটেড অফ কোস্ট অফ বে বেঙ্গলে সিচুয়েটেড, প্রোডাকশন এক্সপেক্টেড কত রাখছে? 45,000 ব্যারেল প্রতিদিন এর লক্ষ্যমাত্রা থাকবে 45,000 ব্যারেল তেলকে উত্তোলন করা, এবং 10 মিলিয়ন কিউবিক মিটার গ্যাস উত্তোলন করারও তাদের, যেহেতু গ্যাসটা আগের থেকে তারা প্রডিউস করতো, তো সেখানে এখন তেলও প্রডিউস করবে। তো 10 মিলিয়ন কিউবিক মিটার তারা গ্যাস এখনো লক্ষ্যমাত্রা রাখছে, আর 45,000 ব্যারেল তেল উত্তোলন করবে। কন্ট্রিবিউটিং টুয়ার্ডস অ্যান এনার্জি আত্মনির্ভর ভারত, এটা মূল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আত্মনির্ভর ভারতের উদ্দেশ্যে, আত্মনির্ভর ভারতকে আরো স্ট্রং করার উদ্দেশ্যে, ঠিক আছে? স্ট্রং, এটা প্রধানমন্ত্রী একটা গ্রেট ইনিশিয়েটিভ। This project is expected to add 7% of current national production and 7% national natural gas production. পুরী, এখানে তো পুরী কি বলেছে? পুরী বলেছেন যে বর্তমানে যে তেল প্রোডাকশন হয়েছে এবং ন্যাচারাল গ্যাস প্রোডাকশন হচ্ছে, তা আগামীতে আরো 7% পর্যন্ত বর্তমান তুলনায় বৃদ্ধি পাবে, ঠিক আছে? তেলের প্রোডাকশন। ওএনজিসির স্টেটমেন্ট অনুযায়ী যে পিটিআই কোট করা হয়েছে 98/2 project is projected to increase the company's total oil and gas production by 11% and 15% respectively. এটা পরবর্তীতে 11% এবং 15% রেসপেক্টিভলি বাড়বে, যেটা 7% থেকে, ঠিক আছে? ফিসকাল ইয়ার 2022-23 সে ওএনজিসি প্রডিউসড 18.84 মিলিয়ন টনস ক্রুড অয়েল। 22-23 কি করতো? ওএনজিসি প্রডিউস করতো 18.4 মিলিয়ন টন ক্রুড অয়েল করেছিল, আর অ্যাপ্রক্সিমেটলি 20 বিলিয়ন কিউবিক মিটার প্রতিদিন গ্যাসও প্রডিউস করতো। এখানে এটাই বলেছে, যে এটা মনে রাখবে যে ওএনজিসি এতদিন গ্যাস করেছিল, এখন কৃষ্ণা গোদাবরী বেসিনে তারা তেল উত্তোলনেরও
প্রসেস চালু করে দিয়েছে 7ই জানুয়ারি থেকে KGDWN 98 ব্লকে। এখানে দেখো নরেন্দ্র মোদী তার ইনিশিয়েটিভ হরদীপ সিং পুরী বলেছে যে অ্যাজ ইন্ডিয়ান পাওয়ার অ্যাহেড অ্যাজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি আন্ডার লিডারশিপ অফ PM Narendra Modi ji, our energy production is also set to rise from the deepest frontiers Krishna Godavari hashtag. First oil production commence from the complex. এখানে দেখো এই টুইটারের রিপ্লাই প্রধানমন্ত্রীও তাদেরকে সম্বোধনা দিয়েছেন এবং উৎসাহ জুগিয়েছেন যে দিস ইজ আ রিমার্কেবল স্টেপ। এটা একটি খুবই ভালো একটি স্টেপ ইন্ডিয়ার এনার্জি জার্নির ক্ষেত্রে, তাদেরকে বুস্ট করার ক্ষেত্রেও, ঠিক আছে, আত্মনির্ভর ভারতকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। ইট উইল হ্যাভ সেভারাল বেনিফিট ফর আওয়ার ইকোনমি অ্যাজ ওয়েল। এটা আমাদের ইকোনমিকেও বিভিন্ন দিক দিয়ে উপকৃত করবে। তো এটা দেখো, এইটাই হচ্ছে তোমার, এর মাধ্যমেই এখানে যন্ত্রপাতি আছে, তো এর মাধ্যমেই আমাদের তেল উত্তোলন হয়, তেল উত্তোলন হবে, ঠিক আছে। এটা বে অফ বেঙ্গলের যে কি বলেছে, বে অফ বেঙ্গলের গোদাবরী, কৃষ্ণা গোদাবরী বেসিনে সেটা হচ্ছে, ঠিক আছে। তো দেখো আমরা ম্যাপে দেখে নিচ্ছি, এই যে কেজি বেসিন, কৃষ্ণা গোদাবরী বেসিন, এই পার্টিকুলার এই জায়গাটাতেই হচ্ছে। এর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রয়েছে রিলায়েন্সেরও একটি এই তেল এবং গ্যাস উত্তোলনের একটি প্ল্যান্ট রয়েছে, ঠিক আছে। তো এটা মনে রাখবে, তোমাদের ম্যাপে দেখে দিলাম ভারতের কোন জায়গাটা, ঠিক আছে। এটা দেখো আমাদের পশ্চিমবঙ্গ, তো এটা কি আমাদের বে অফ বেঙ্গল, এটা তো তোমরা জানোই, তো বে অফ বেঙ্গলে এটা হচ্ছে কৃষ্ণা গোদাবরী বেসিন, ঠিক আছে। এখানে এটা মনে রাখবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের কিছু তথ্য। এটা ফর্ম হয়েছিল 1956 সালে, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, ঠিক আছে। ONGC, এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে, আর ফর্ম হয়েছিল 1956 সালে। এটা মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস আন্ডারে এসেছে, এবং অরুণ কুমার সিং is the chairman and CEO of ONGC, ঠিক আছে। It was conferred the Maharashtra status in 2000, মহারত্ন স্ট্যাটাস in 2010। 2010 এটা মহারত্ন সম্মানে সম্মানিত হয়েছে, স্ট্যাটাস পেয়েছে, এটাই এখানে বলেছে। তো এটা মনে রাখবে, হেডকোয়ার্টারটা নিউ দিল্লিতে, আর 1956 সালে এটা বিশেষ করে ফর্ম হয়েছে, এটা মেইন মনে রাখার বিষয়। চলো পরবর্তী টপিকে কি বলেছে। পরবর্তী টপিকে বলেছে অ্যাজ পার স্টাডিজ চেন্নাই ইজ দি বেস্ট সিটি ফর ওমেন ইন ইন্ডিয়া। ভারতে মহিলাদের জন্য চেন্নাই হচ্ছে সব থেকে ভালো একটি শহর। এখানে দেখো কি বলেছে, চেন্নাই ইজ দি টপ সিটি ফর ওমেন ইন ইন্ডিয়া। ভারতে মহিলাদের জন্য চেন্নাই হচ্ছে সব থেকে সুন্দর শহর এবং সেফ শহর। অ্যাজ পার স্টাডি রিলিজড বাই ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন ফ্রম আফতার গ্রুপ অন থার্সডে। এটা কি ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশনকে দৃঢ়তা রেখে এরকে যে রিলিজ করা হয়েছে, স্টাডি রিলিজ করা হয়েছে আফটারের দ্বারা বুধবারে, সেখানে বলা হয়েছে। এই স্টাডিতে বলা হচ্ছে 111টি সিটির মধ্যে তাদের যে সোশ্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনক্লুশন প্যারামিটার রয়েছে টুয়ার্ডস নার্চারিং অ্যান্ড কন্ডাক্টিভ ইকোসিস্টেম ফর ওমেন, ওমেনদের জন্য যে নার্সারিং এবং কন্ডাক্টিভ ইকোসিস্টেম লক্ষ্য রেখে যে সামাজিক এবং ইন্ডাস্ট্রিয়াল ইনক্লুশন মানে শৈল্পিক যে ইনক্লুশন, তো সের উপর ভিত্তি করে 111টা সিটির উপর র্যাঙ্ক করা হয়েছে। সেখানে চেন্নাই, পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, আহমেদাবাদ, বিশাখাপত্তনম, কলকাতা, কোয়েম্বাটুর অ্যান্ড মাদুরাই হচ্ছে টপ 10 সিটি, যেখানে মহিলারা ভারতে সব থেকে কি রয়েছে, তাদের মহিলাদের জন্য বেস্ট সিটি, ঠিক আছে। ক্যাটাগরি 1-এ এটা টপ 10, ঠিক আছে, এটা মনে রাখবে। আমাদের কলকাতাও সেখানে রয়েছে। সিটিজ উইথ এ পপুলেশন অফ মোর দেন 1 মিলিয়ন, যেখানে যেসব শহরে তাদের জনসংখ্যা 1 মিলিয়নের বেশি। এবং ত্রিচি, এখানে দেখো, এখানে বলছে কি ত্রিচি, ভেলোর, এরোড, সালেম, তিরুপুর, পুডুচেরি এবং সিমলা, ম্যাঙ্গালোর, যেখানে আর তিরুবনন্তপুরম, বেলাগাভি এমার্জ অ্যাজ দি টপ সিটিজ ইন, এটা ক্যাটাগরি 2-তে পড়েছে। এরা টপ 10 সিটি রয়েছে যারা ক্যাটাগরি 2-তে পড়েছে। আগের গুলো যেগুলো বললাম সেগুলো ক্যাটাগরি 1 এর টপ 10 সিটি, আর এগুলো হচ্ছে ক্যাটাগরি 2 এর টপ 10 সিটি, যাদের জনসংখ্যা 1 মিলিয়নের কম, less than 1 মিলিয়ন, ঠিক আছে, এখানে
জনসংখ্যা কম, এটার জনসংখ্যা 1 মিলিয়নের বেশি। ইন্টারেস্টিংলি দ্য ন্যাশনাল ক্যাপিটাল দিল্লি, দিল্লি কত নম্বর পয়েন্ট নিয়ে রয়েছে? 30 পয়েন্ট লেস রয়েছে আমাদের চেন্নাই থেকে। চেন্নাই কি হয়েছে? সর্বপ্রথম রয়েছে, তার থেকে 30 নম্বর নিচে রয়ে তারা নম্বর 1 ক্যাটাগরি সিটিতে রয়েছে 14 নম্বর স্থানে, ঠিক আছে। কেরালা রয়েছে তাদের স্কোর 55.67 পয়েন্ট নিয়ে উইথ দি হাইয়েস্ট এভারেজ স্কোর, ফলোড বাই তামিলনাড়ুর পর at 54.4 and মহারাষ্ট্র 45.4। এখানে বলছে কি যে কেরালার পরে রয়েছে তামিলনাড়ু এবং মহারাষ্ট্র, যারা এই পয়েন্ট নিয়ে রয়েছে 54.4 এবং 45.5 পয়েন্ট রয়েছে। সুন্দরিয়া রাজেশ, যিনি হচ্ছেন কি আফতার, যেটা কি যেই সংস্থা এই তোমার স্টাডিটা রিলিজ করেছে, সেই সংস্থার ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট কে রয়েছেন? সুন্দরিয়া রাজেশ, ঠিক আছে। এটাও খালি এটা মেন তোমার মনে রাখতে হবে, চেন্নাই হচ্ছে সব টপ সিটি যারা ভারতীয় মহিলাদের জন্য বেস্ট, কেননা সেখানে কি হয় ইন্ডাস্ট্রিয়াল দিক দিয়েও তাদের কর্ম কাজের দিক দিয়েও তারা এগিয়ে থাকে সবসময়, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও সেখানে হচ্ছে, তো সেখানে মহিলারাও বসে থাকছে না, কাজ করছে। তো এই ক্ষেত্রে 1 নম্বর ক্যাটাগরিতে যে চেন্নাই, পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, আহমেদাবাদ, বিশাখাপত্তনম, কলকাতা, কোয়েম্বাটুর এন্ড মাদুরাই রয়েছে, এটা মনে রাখার বিষয়। পরবর্তীতে কি রয়েছে? ইন্ডিয়ান শুটার ওন দি গোল্ড মেডেল, তাদের কিসে? এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার ইন জাকার্তা। এশিয়ার যে দেশগুলো রয়েছে তারা যে অলিম্পিককে খেলবে তাদের কোয়ালিফায়ারে, যেটা জাকার্তায় অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ভারতীয় শুটার গোল্ড মেডেল জিতেছে, যেটা 8ই জানুয়ারিতে হয়ে গেছে। ইন্ডিয়ান শুটার একটি গ্রেট স্টার্ট করেছে তাদের ক্যাম্পেইনে এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে জাকার্তাতে। ইন্দোনেশিয়াতে তাদের 10 মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে গোল্ড মেডেল জিতে। ইন্ডিয়া টিম কি করছে? বরুণ তোমার, অর্জুন সিং চিমা এন্ড উজ্জ্বল মালিক তাদের টপ পজিশনকে সিকিউর করেছে কত? 1740 স্কোর টোটাল নিয়ে। আবার বলছে যে 16টি কোটা রয়েছে টোটালে, যাদের মধ্যে প্যারিস অলিম্পিকে কন্টিনেন্টাল শোপিস অ্যাভেলেবেল রয়েছে। আর টোটাল কি বলে 16টি কোটা প্লেসেস আর অ্যাভেলেবেল ফর দি প্যারিস অলিম্পিক, মানে প্যারিস অলিম্পিক যেটা হতে চলেছে সামনে, তো সেখানে তাদের জন্য 16টি কোটা বরাদ্দ রয়েছে। আর যেখানে ইরান জিতেছে সিলভার মেডেল, কোরিয়া জিতেছে ব্রোঞ্জ মেডেল। বরুণ এন্ড অর্জুন হ্যাভ অলসো মেড ইট দি ইন্ডিভিজুয়াল ফাইনাল। বরুণ এন্ড অর্জুন তারা ইন্ডিভিজুয়াল ফাইনাল খেলেছে। দেয়ার আর 4 কোর্টস অ্যান্ড ম্যাক্সিমাম অফ 3 কোর্টস অ্যাভেলেবেল ফর ইন্ডিয়ান। সেখানে চারটি কোর্টস রয়েছে। তা ভারতীয় যে 10 মিটার শুটার রয়েছে, শুটার ইন এটা একসাথেই হবে, ঠিক আছে, এটা একসাথেই হবে, এটা মিস্টেক হয়েছে। 4 কোটা ম্যাক্সিমাম অফ 3, তাদের মধ্যে 4টি কোটার মধ্যে 3টিতে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টের ম্যানে এবং ওমেনদের কোটা রয়েছে। এবং পরবর্তী টপিক কি বলেছে? আইএফ এর C-130 জে মেক্স নাইট ল্যান্ডিং এট কার্গিল ফর ফার্স্ট টাইম। প্রথমবারের জন্য আইএফ এর মানে ইন্ডিয়ান এয়ার ফোর্সের C-130 জে প্রথমবারের জন্য কার্গিলে কি করলো? তাদের নাইট ল্যান্ডিং করেছে। সুপার হারকিউলাস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ার ফোর্সে কি করলো? তারা নাইট ল্যান্ডিং করেছে এট হাই অল্টিটিউডে, উচ্চতম অল্টিটিউডে কার্গিলে। অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড নিয়ার দি লাইন অফ কন্ট্রোল, যেটা আমরা পাকিস্তানে এবং ভারতের বলতে পারো সীমারেখা বলতে পারো, ঠিক আছে। যদিও পাকিস্তান তাদের আমাদের কিছু ভারতের কাশ্মীরের কিছু অংশ নিয়েছে, তো সেই জায়গাটাতেই এই লাইন অফ কন্ট্রোল, তো সে নিকটেই এই রাতের বেলা তাদের আইএফ কি করলো? আমাদের আইএফ তাদের প্রথম ল্যান্ডিং করলো এয়ারফোর্সের জেট বিমানকে। দি নাইট ল্যান্ডিং অফ দি ট্যাকটিক্যাল লিফট এয়ারক্রাফট উইথ দি এলিট Garud commandos on board at the Kargil airstrips demonstrated in the IF's operational capabilities and strategically crucial sector. People familiar with the matter say operational capability মানে অপারেশন মানে কোন রকম অপারেশন, যেখানে যুদ্ধকাল চলাকালীন কোন রকম অপারেশন করতে যেন তারা সমর্থ হয়, সেরকম প্র্যাকটিস করার জন্যই এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে রাতের বেলা। দি নাইট ল্যান্ডিং ওয়াজ ক্যারিড আউট রিসেন্টলি করা হয়েছে।
IAF aircraft operated from advanced landing ground before. It was the first time that transport plane made a night landing. প্রথমবারের জন্য এই ল্যান্ডিং করা হলো তাদের প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে, কোনো যুদ্ধক্ষেত্রে যাতে রাতের বেলা ইনস্ট্যান্টলি এইভাবে ল্যান্ডিং করা যায় এবং সেটাকে আরো দৃঢ় করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। In a first, প্রথমে an IAF C-130J aircraft recently carried out a night landing in the Kargil airstrip. সেখানে বলেছে, সেখানে এয়ারস্ট্রিপে বলা employing terrain masking route exercise also deployed training mission of the guard AIF site. মানে এটা আমি যেটা বললাম যে ট্রেনিং মিশনের উদ্দেশ্যে এটা করা হয়েছে এবং সেখানে গারদ যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে নিয়ে এই মিশন, এই প্র্যাকটিস করা হয়েছে, ঠিক আছে। এটা IAF তাদের এক্স হ্যান্ডেলে বলেছে। এখানে দেখো এই হচ্ছে সেই এয়ারক্রাফট, ঠিক আছে। কার্গিল এয়ারস্ট্রিপ লোকেটেড অ্যালটিটিউড কত 10,500 ফিট, ঠিক আছে। ডিফেন্স মিনিস্ট্রি হ্যাজ অলসো বিন ফোকাসিং, মানে এইসব ব্যাপারকে আরো উন্নত করতে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি সবসময় নজর রাখছে এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলেও কি করছে, তারা এইসব প্র্যাকটিস করছে, ঠিক আছে। ইনক্লুডিং দি অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড, ALGs যে অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড আছে তার সাথে। As per operational requirements, it is especially boosting infrastructure at the Daulat Beg, all the advanced landing ground as well as the Noyama airstrip. Noyama airstrip মতনই সেখানে যে দৌলত বেগ অল দি অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড রয়েছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার বুস্টিং এর উদ্দেশ্য লক্ষ্য রাখা হয়েছে এবং সেখানে এই বুস্টিং করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দি দৌলত বেগ অল দি LG ইজ লোকেটেড ক্লোজ টু LAC নিকটে, যা 16,700 ফিট অল্টিটিউডে অবস্থিত, ঠিক আছে। আর নোয়ামা এয়ারফিল্ড লোকেটেড হাইট অ্যারাউন্ড 13,000 ফিট ওপরে, ঠিক আছে। তো এটা বোঝা গেল আশা করি। তো পরবর্তীতে দেখো কি বলেছে, পরবর্তীতে বলেছে ইন্ডিয়ার বিগেস্ট গ্লোবাল ট্রেড, যেটা গান্ধীনগর গুজরাটে ইনঅগারেট করছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। ইট ওয়াজ শিডিউলড টু টেক প্লেস 1 day বিফোর 2024 ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট, ঠিক আছে। 2024-এ করা হয়েছে, আয়োজন করা হয়েছে অন জানুয়ারি 9 জানুয়ারি 2024-এ এট মহাত্মা মন্দির গান্ধীনগরে। PM কি করছে, এটা শিডিউল করেছে বিলাটারাল ডিসকাস, দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে উইথ ওয়ার্ল্ড লিডার্স, বিশ্বব্যাপী যে নেতারা রয়েছে তাদের লিডারদের সাথে, ইনক্লুডিং দি প্রেসিডেন্ট অফ টাইমোর লেস্তে অ্যান্ড মোজাম্বিকের সাথে। এই রোড শো করা হবে UAE প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথেও। জায়েদ অল নায়া অ্যান্ড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এরা কি করবে, এটি রোড শো করবে। উইল বিগিন আউটসাইড দি সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইভিনিং 9 জানুয়ারি 2024-এ। জানুয়ারির 10 তারিখে 2024-এ এই 10th ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট গান্ধীনগরের মহাত্মা গান্ধী মন্দিরে আয়োজন করা হয়েছে, সেটা অনুষ্ঠিত হবে 10ই জানুয়ারি 2024-এ। ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো ভারতের ইন্ডিয়াস লার্জেস্ট এভার গ্লোবাল ট্রেড শো, ভারতের মধ্যে আয়োজিত বিশ্বের সব থেকে বড় ট্রেড শো হতে চলেছে। ইট ইজ স্প্রেড অ্যাক্রস দি এরিয়া অফ 2 লাখ স্কোয়ার মিটার্স, 100 কান্ট্রিজ উইল পার্টিসিপেট। এখানে বলছে 100টার মতন দেশ এখানে অংশগ্রহণ করবে, প্রায় 2 লাখ স্কোয়ার মিটার এরিয়ার উপরে স্থানে এই আয়োজন করা হয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। দেখো পরবর্তীতে কি বলেছে, এটাই বলেছে 100টি কান্ট্রি এখানে অংশগ্রহণ করবে। এই কান্ট্রি দেখার জন্য 33টি কান্ট্রি উইল জয়েন অ্যাজ পার্টনার হিসেবে 33টি কান্ট্রি এখানে অংশগ্রহণ করবে। ওভার 1000 এক্সিবিটর্স এই প্রদর্শনীতে থাকছেন, এই রিসার্চ সেক্টর রিপ্রেজেন্ট করবে এবং 20 কান্ট্রি উইল টেক পার্ট ইন দি ট্রেড শো, এবং 20টি দেশ এই ট্রেড শোতেও অংশগ্রহণ করবে সরাসরি। নিয়ারলি 450 MSME মাইক্রো স্মল যে রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর গুলো রয়েছে, বিজনেস যে ছোট ছোট যে ক্ষুদ্র শিল্প গুলো রয়েছে সেগুলো এখানে 450-র মতন পার্টিসিপেট করবে। এই ইউনিট উইল অলসো টেক পার্ট ইন দি ট্রেড শো। দি ট্রেড এখানে এটা পড়া হয়, ট্রেড শো উইল ফিচার্স 13 হলস ডেডিকেটেড টু ভেরিয়াস থিমস। এখানে 13টি হল ডেডিকেট করা হবে বিভিন্ন থিমের উপর, এটা মাথায় রাখবে।
পরবর্তীতে দেখো কি বলছে, আমরা কি বললাম, গুজরাটের গান্ধীনগরে যে বিজনেস সামিট হচ্ছে সেখানে ইউএই প্রেসিডেন্টও থাকছে। তো এখানে এটাই বলেছে যে ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ ভিজিট করলো কি ইন্ডিয়াতে ভাইব্রেন্ট গুজরাট বিজনেস সামিটে অংশগ্রহণের জন্য। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ অ্যারাইভস ইন্ডিয়া গুজরাট স্টেট অন দি টুয়েসডে, মঙ্গলবার দিন পৌঁছে গেছে এবং 3 দিনের গ্লোবাল সামিটে অংশগ্রহণের জন্য, এবং টু লেড এ প্যারেড উইথ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাহেড অফ দি ইভেন্ট। এই ইভেন্টে একটি প্যারেডের আয়োজন করা হয়েছিল, সেখানে নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এবং অবশ্যই তাকে রিসিভ করার জন্য এসেছিলেন। দি ভাইব্রেন্ট গ্লোবাল গুজরাট সামিট ইজ আ biennial investor international business event aimed to attracting funding and promoting the state, মানে স্টেটকে প্রমোট করবে এবং ফান্ডকেও অ্যাট্রাক্ট করার জন্য, যারা বিনিয়োগ করতে চায় তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য ইন্টারন্যাশনাল বিজনেস ইভেন্ট এটা আয়োজন করা হয়েছে গুজরাটে। ঠিক আছে, মোট কথা বিজনেসকে বুস্ট করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। It was devised by Mr. Modi in 2003 যখন he was the state chief minister, যখন তিনি রাজ্যের চিফ মিনিস্টার ছিলেন তখনই তিনি এটাকে সবার সামনে তুলে ধরেছিলেন 2003 সালে। শেখ মোহাম্মদ আহমেদাবাদে পৌঁছে গেছে সন্ধ্যাবেলাতেই এবং ওয়াজ রিসিভড বাই মিস্টার মোদির দ্বারা করা হয়েছে। দি লেটার লেড 3 কিলোমিটার প্যারেড ফ্রম আউটসাইড সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তিনি এসে পৌঁছলেন এবং সেখানে সেই এয়ারপোর্টের বাইরে তাকে প্যারেডের মাধ্যমে স্বাগত জানানো হয়েছিল। 30 কিলোমিটার পর আহমেদাবাদ হোয়ার দিস সামিট উইল টেক প্লেস, আহমেদাবাদ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই সামিট আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে নরেন্দ্র মোদী এসেছিলেন এবং তিনি স্বাগত জানিয়েছেন এবং করেছেন ওয়েলকাম টু ইন্ডিয়ান মাই ব্রাদার H.H. Mohammed bin Zayed Al Nahyan, it's an honor to have you visit us। ঠিক আছে, পরবর্তী টপিকে দেখো কি বলেছে। পরবর্তী টপিকে বলেছে আদিত্য L1, যেটা সেপ্টেম্বরে লঞ্চ করা হয়েছিল ভারতে ইসরোর দ্বারা। ঠিক আছে, এটা সর্বপ্রথম ভারতের একটি কি সৌর মিশন, যেটা তার হ্যালো অরবিটে এন্টার্স করে গেছে। এখানে তো হ্যালো অরবিট কোথায়, এই যে L1 পয়েন্ট, এটা হ্যালো অরবিট এর চারপাশে সেই আমাদের স্যাটেলাইটটি ঘুরবে। ঠিক আছে, এখানে স্থাপন করা হয়েছে। দি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো শনিবার দিন আদিত্য L1 কে প্লেস করে দিয়েছে তার L1 পয়েন্টে। কান্ট্রিজ দেশের প্রথম এটা স্পেস বেস সোলার অবজারভেটরি, মানে সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য এটি আমাদের দেশের কি সর্বপ্রথম ফার্স্টেস্ট একটি মিশন বলা যেতে পারে ইনটু এ হ্যালো অরবিট অ্যারাউন্ড, যেটা আমরা বললাম যে হ্যালো অরবিট। ঠিক আছে, এটা কিন্তু হ্যালো অরবিট, হ্যালো অরবিটে স্থাপন করা হয়েছে। কি করতে, দি সান আর্থ ল্যাঙ্গারিয়ান পয়েন্ট, মানে L1 পয়েন্ট তো ল্যাঙ্গারিয়ান পয়েন্ট। এই দেখো তোমাদের আমরা একটা কথা বলে রাখি, এই আদিত্য L1 মিশন নিয়ে তোমাদের সাথে আমি একটা এর আগেও পূর্বে একটি প্রেজেন্টেশন টাইপের, বলতে নিউজ স্টাইলে আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, তো সেই ভিডিওটিকে তোমরা দেখতে পারো, প্লে লিস্টে পেয়ে যাবে। আর আমি ডিসক্রিপশনে লিঙ্কটিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো সে আদিত্য L1 নিয়ে, মানে মেইনলি মিশনটি কি, মেইন উদ্দেশ্য কি এই মিশনের। ঠিক আছে, তো সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা ওই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারো। তো চলো এখানে পরবর্তীতে দি অরবিট অফ আদিত্য L1 স্পেসক্রাফট ইজ প্যারোডিক হ্যালো অরবিট হুইচ ইজ লোকেটেড রাফলি 1.5 মিলিয়ন কিলোমিটার ফ্রম আর্থ, পৃথিবীর থেকে প্রায় এটার দূরত্ব কত 1.5 মিলিয়ন কিলোমিটার। ঠিক আছে, সেখানে স্থাপন করা হয়েছে, যেটা continuously moving sun earth line with an orbital period of about 177.86 day, এতদিন ধরে ঘুরবে। ঠিক আছে, সূর্যের চারিদিকে। আদিত্য L1 reached orbit after 126 দিন পরে, পৃথিবীর থেকে লঞ্চ করার পর ঠিক 126 দিন পরে গিয়ে সেটা তার হ্যালো অরবিটে পৌঁছলো এবং তাকে স্থাপন করা হলো। দি হ্যালো অরবিট হ্যাজ বিন সিলেক্টেড টু এনশিওর এ মিশন লাইফ অফ 5 ইয়ার্স, এটির লাইফ কি এর 5 বছর কন্টিনিউ এই সূর্যকে পর্যবেক্ষণ করবে। আর মিনিমাম স্টেশন কিপিং ম্যানেভার্স অ্যান্ড দ্য ফুয়েল কনজাম্পশন and ensuring the continuous unobstructed view of the sun, ISRO said in statement। তো এখানে বলেছে ওই তো যেটা
এখানে বলছে যে অরবিটের চারপাশে সিলেক্ট করা হয়েছে যে এই মিশন 5 বছর ধরে চলবে এবং সবকিছুকেই লক্ষ্য রাখা হয়েছে, সূর্যের চারিদিকে ঘুরবে এবং যে জ্বালানি আনঅবস্ট্রাকশন কোনো যেন বাধা না আছে সেসব দিককেও লক্ষ্য রাখা হচ্ছে বা পরবর্তীতেও হবে, যেহেতু এটি দীর্ঘ 5 বছর ধরে চলতে থাকবে। আগামী আগামী 5 বছর ধরে এই মিশনটি চলতেই থাকবে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি। এটা লঞ্চ হয়ে গেল, এখানে প্রতিস্থাপিত হয়ে গেল, এটাই যে শেষ তা না। এরপরে সূর্যের বিভিন্ন ঝড়, সূর্যের মধ্যে করোনোস্ফিয়ার এবং যে ক্রোমোস্ফিয়ার যে রয়েছে সেই লেয়ার গুলোকে সে সেখান থেকে পর্যবেক্ষণ করবে। অবশ্যই এটা সূর্যের মধ্যে না, কিন্তু সূর্যের মধ্যে পাঠানো হয়নি, সূর্যের থেকেও অনেক দূরে, সূর্য এবং পৃথিবীর মাঝখানে একটি L1 পয়েন্ট, সেখান থেকে এটি পর্যবেক্ষণ করবে এবং বিভিন্ন সৌর ঝড়কে পর্যবেক্ষণ করবে, যেটা তার পাশ দিয়ে প্রভাবিত হয়ে যাবে, বিভিন্ন বিস্ফোরণকেও পর্যবেক্ষণ করবে। তো অবশ্যই আমি যেটা বললাম যে তোমরা ভিডিওটি যেটা নিয়ে আদিত্য L1 নিয়ে আলোচনা তোমাদের সাথে করেছিলাম, তো সেই ভিডিওটিকে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে দেখে নেবে। দিস স্পেসক্রাফট উইল নাও অবজার্ভ and understand the chromospheric and coronal dynamic of the sun in continuous manner, এখানে বলা হয়েছে, যেটা বললাম, ক্রোমোস্ফিয়ারিক এবং করোনাল যে ডাইনামিক রয়েছে সেখানে অবজার্ভ করতে শুরু করে দিয়েছে বা দেবে, ঠিক আছে। প্রথম টপিকে বলেছে যে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট আর্নস দি টাইটেল অফ ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর 2023। 2023-এ ওয়ার্ল্ডের বিশ্বের বেস্ট এয়ারপোর্টের তকমা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট অর্জন করেছে। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট পুনরায় এই 2023-এ বেস্ট এয়ারপোর্টের তকমা পেল। তাদের কি ট্রান্সপোর্ট এয়ার ট্রান্সপোর্ট রিসার্চ ফার্ম স্কাই ট্র্যাক্সের অনুসারে এটা পেয়েছে এবং তারাই এই অ্যাওয়ার্ডটিকে প্রদান করেছে, ঠিক আছে, সেটাই বলেছে। আফটার লুজিং দি টাইটেল পাস্ট 2 ইয়ার, গত 2 বছর তারা এই অ্যাওয়ার্ডটিকে লুজ করেছিল, মানে পায়নি। কারা পেয়েছিল? কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পেয়েছিল, আর চাঙ্গি এয়ারপোর্ট পুনরায় এবার রিক্লেম করে আবার পুনরায় এই বছর পেয়েছে, ঠিক আছে। এটা তার 12তম বেস্ট এয়ারপোর্টের তকমা পেল। এখানে কি বলছে? দি অ্যানুয়াল স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড আর দি সিগনিফিকেন্স বেঞ্চমার্ক ইন দি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি রেকগনাইজ এক্সেলেন্ট এয়ারপোর্ট সার্ভিস অ্যান্ড ফেসিলিটিস, মানে ভালো এয়ারপোর্ট সার্ভিস তারপর ফেসিলিটিস দেওয়ার জন্যই এই বেঞ্চমার্ক, সিগনিফিকেন্ট বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই অ্যানুয়াল স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হয় কিসের জন্য? যাতে এই এয়ারপোর্টগুলো তাদের আরো উন্নত করে, এই ভালো সার্ভিস দেয় এবং ভালো ফেসিলিটিস দেয় জনগণকে। These accolades are based on the customer satisfaction surveys for the international air travel, making them true reflection of the passenger experience. এবং প্যাসেঞ্জার এক্সপিরিয়েন্সের সত্যিকারের যে প্রতিফলন যেন উঠে আসে, এবং তার মাধ্যমেই এটাকে বিচার করেই এই স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড প্রদান করে, ঠিক আছে। এবং তারা এরা সিগনিফিকেন্স বেঞ্চমার্কও তৈরি করেছে। পরবর্তী টপিকে কি বলেছে? গাব্রিয়েল আটল বিকাম ফ্রান্স ইয়ংগেস্ট এভার প্রাইম মিনিস্টার অ্যাট 34। ফ্রান্সের সর্বপ্রথম 34 বছর বয়সী, মানে ইয়াংগেস্ট, সেখানকার ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার হলো। এবং সেটা কে নিয়োগ করলেন? সেখানকার প্রেসিডেন্ট কি? ইমানুয়েল ম্যাক্রন। এরপর ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন হ্যাজ মেড আ সিগনিফিকেন্ট পলিটিক্যাল মুভ, একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে এই গাব্রিয়েল আটলকে নতুন প্রাইম মিনিস্টারের পদে বসিয়ে। তার বয়স 34 বছর। আটল নট অনলি বিকামস দি ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার, শুধুমাত্র যে ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার তাই নয়, এবং দেশের জন্য এটা ইতিহাসও হবে যে অলসো দি ফার্স্ট ওপেনলি গে অফিসিয়াল টু হোল্ড দি প্রেস্টিজিয়াস পজিশন। এবং এটা ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ স্থান, মানে গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাবে, যে সবার জন্যই একটি ইন্সপিরেশন যে এটা ওপেনলি তিনি কি সমকামী, এবং সে একজন দেশের ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার হিসেবেও সিলেক্ট হয়েছে। Attal appointment comes to the midst of a cabinet reshuffle initiated by the Macron to breathe new life into his government.
তাদের অটলের অ্যাপয়েন্টমেন্ট কি করবে, সেখানকার যে সরকারের নতুন একটি শুরু নিয়ে আসবে, ঠিক আছে, তার এই নিয়োগ। বোঝা গেল? এখানে কি বলছে, তো ইন্ডিয়াস ফার্স্ট হেলদি অ্যান্ড হাইজেনিক ফুড স্ট্রিট প্রসাদম ইনঅগারেট ইন উজ্জয়িন। উজ্জয়িনীতে ভারতের সর্বপ্রথম যে হেলদি হাইজেনিক ফুড স্ট্রিট প্রসাদম আয়োজন করা হয়েছে। 939 স্কয়ার মিটার জায়গার মধ্যে প্রায় 17টি শপ মানে দোকান খোলা হয়েছে এবং সেখানে এই প্রসাদম অফার্স করা হচ্ছে। প্রসাদম এই প্রকল্পকে চালু করা হয়েছে 17টি দোকানের সাথে। এখানে কি হবে, এখানে কালচারাল রাইস ডাইনিং অপশন ফর দি 1 to 1.5 lakh devotees who visit the মহাকালেশ্বর টেম্পল ডেইলি। প্রতিদিন যে 1 থেকে 1.5 লাখ মহাকালেশ্বর মন্দিরে পুণ্যার্থীরা বা যারা পুজো করার জন্য আসে তাদের ডাইনিং অপশনকে সবসময় অ্যাভেলেবেল রাখবে এই স্কিম, ঠিক আছে, এই 17টি দোকান। The newly launched food street is designed to provide various facilities including a kids play area, drinking water facilities, CCTV surveillance, parking, public convenience and sitting space। এখানে এই স্ট্রিটে আরো অন্যান্য জিনিসও প্রোভাইড করা হবে, যেমন কি যার মধ্যে থাকছে কিডস প্লে এরিয়া, বাচ্চাদের জন্য খেলার জায়গা, পানীয় জলের সুবিধা, সিসিটিভি সার্ভেলেন্স মানে সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো থাকবে, সমস্তটা সিসিটিভি আওতায় থাকবে, পার্কিং এর ব্যবস্থা থাকছে এবং বসার স্থানও রয়েছে। ইউনিয়ন কেন্দ্রীয় যে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ ইনঅগারেটেড রিসেন্টলি, কি বলছে, মন্তব্য প্রসাদম। কেন্দ্রীয় মন্ত্রী রিসেন্টলি এই প্রসাদম প্রকল্প চালু করেছে, আর এটি দেশের জন্য প্রথম হেলদি এবং হাইজেনিক ফুড স্ট্রিট প্রকল্প চালু হয়েছে। ইন এ গ্র্যান্ড সেরেমনি অ্যাট নীলকান্ত ভ্যান মহাকাল লোক উজ্জয়িন মধ্যপ্রদেশ। যেটা গ্র্যান্ড সেরেমনি হয়েছে নীলকান্ত ভ্যান মহাকাল লোক উজ্জয়িনী মধ্যপ্রদেশে। ইউনিয়ন হেলথ মিনিস্টার comment the development of infrastructure and facility near food street including training and capacity building of street food vendors on food safety and hygiene। এখানে কি বলছে, ফুড সেফটি এবং হাইজিনের দিকে লক্ষ্য রাখার উদ্দেশ্যে সেখানকার যে যারা কাজ করবে তাদেরকে আরো ভালো করে ট্রেনিং দেওয়া হবে এবং ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত করা হবে বা হয়েছে। Dr. Mandavya explored the vibrant stall at the Eat Right Millets Mills and interacted with trained food handlers as well। মন্দবা এক্সপ্লোর করেছে সেই স্টলগুলোতে তাদের যে ট্রেন্ড ফুড হ্যান্ডলার রাখার জন্য, ঠিক আছে, মানে সেখানে থাকছে কি ট্রেন্ড ফুড হ্যান্ডলার, সেইগুলোকে পরিচালনা করার জন্য, সেই 17টি স্টপকে পরিচালনা করার জন্য সেখানকার চিফ মিনিস্টারকে ডক্টর মোহন যাদব। পরবর্তী টপিকে বলেছি, কর্ণাটকা হাইকোর্ট ব্যান্ড মাইনিং অ্যাক্টিভিটিস নিয়ার দি কেআরএস রিজার্ভার। কেআরএস রিজার্ভারের নিকটে কর্ণাটকা হাইকোর্ট কি করলো, মাইনিং মানে কোনো রকম মাইনিং করা যাবে না সেটা ব্যান করে দিয়েছে। কর্ণাটকা হাইকোর্ট ব্যান করলো মাইনিং অ্যাক্টিভিটিস 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে কৃষ্ণ রাজা সাগর যে রয়েছে কেআরএস, সেটাকেই বলা হচ্ছে সেই ড্যামের 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, ঠিক আছে, যা মান্দিয়া ডিস্ট্রিক্টে রয়েছে। তো সেখানে বলছে যে 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো রকম মাইনিং এর অ্যাক্টিভিটি করা যাবে না। এই ব্যান উইল বি অলসো অ্যাপ্লিকেবল দোজ মাইনিং অ্যাক্টিভিটিস যেখানে 20 মিটার রেডিয়াস ফর হুইচ লাইসেন্স ওয়ার গ্র্যান্টেড বাই দি অথরিটিস, এবং অথরিটিস দ্বারা লাইসেন্স দেওয়া হবে এবং এটা সেই যে কেআরএস রয়েছে কৃষ্ণ রসসাগর ড্যাম রয়েছে তার থেকেও 20 কিলোমিটার রেডিয়াসের চতুর্দিকে বন্ধ করা রয়েছে, ঠিক আছে। দি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ ইজ কারেন্টলি কন্ডাক্টিং এ ড্যাম সেফটি সার্ভে। এই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং যে রয়েছে এবং ফুয়েল রিসার্চ অথরিটি যে রয়েছে রিসেন্টলি কি করলো, এই ড্যাম সেফটি সার্ভে আয়োজন করেছে। সমস্ত রকম মাইনিং ব্যান করা হয়েছে এবং এক্সপার্টের দ্বারা এটা স্টাডি করেই করা হয়েছে। আর কৃষ্ণ যে রাজাসাগর রিজার্ভার সাপ্লাইজ ওয়াটার ফর দি ইরিগেশন
of about 1,25,000 acres of lands in the arid area of the Mandya district. এই বাঁধ কি করে 1,25,000 একর ল্যান্ডে চাষাবাদের জন্য কাজে লাগানো হয় এই বাঁধের জল। তো সেই বাঁধটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত নয় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। আর 1924 সালে এই ড্যামটিকে কাবেরী রিভারে বিল্ড করা হয়েছিল। আর এর মেন সোর্স হচ্ছে ডিস্ট্রিক্ট অফ মাইসোরের জন্য ওয়াটার সোর্স তৈরি করা। ঠিক আছে, এই ওয়াটার রিলিজ ফ্রম এই ড্যাম থেকে রিলিজ হয় আর ফ্লোস ইনটু দি স্টেট অফ তামিলনাড়ু অ্যান্ড ইট স্টোর ইন দি মেট্টুর ড্যাম। ঠিক আছে, এটা তামিলনাড়ুতেও প্রবাহিত হয় এবং ইজ স্টোরড ইন দি মেট্টুর ড্যামেও স্টোর হয়। তো আশা করি বোঝা গেল। তো এখানে 20 কিলোমিটার রেডিয়াসে কোনো রকম খনন কার্য অ্যাক্টিভিটি চলবে না, সেটাকে ব্যান করেছে। পরবর্তী টপিকে কি বলেছে, এডুকেশন মিনিস্টার যে শিক্ষামন্ত্রী রয়েছে ধর্মেন্দ্র প্রধান, তিনি ন্যাশনাল কলা উৎসব 9 জানুয়ারি 2024 লঞ্চ করেছে ন্যাশনাল বাল ভবন ইন নিউ দিল্লিতে। মিনিস্টার অফ স্টেট এডুকেশন অন্নপূর্ণা দেবী এই অকেশনে উপস্থিত ছিল। ন্যাশনাল কলা উৎসব ইজ ইনিশিয়েটিভ মিনিস্ট্রি অফ এডুকেশনের দ্বারা আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে প্রমোট করা আর্ট, লার্নিং অ্যান্ড এডুকেশন, কলা, শিক্ষা এবং যে এডুকেশনকে প্রমোট করা। ইট অলসো এম, এর আরো লক্ষ্য রয়েছে কি, নার্চার অ্যান্ড শোকেস দি ট্যালেন্ট অফ স্কুল স্টুডেন্টদের দক্ষতা কে শো করাই হচ্ছে এদের লক্ষ্য। এই কলা উৎসব 2023 বিং অর্গানাইজড বাই দি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অফ ট্রেনিং, এনসিইআরটির দ্বারা আয়োজন করা হয়েছে এই 2023 কলা উৎসব। হ্যাঁ, ন্যাশনাল বাল ভবন গান্ধী স্মৃতি অ্যান্ড দর্শন স্মৃতি, নিউ দিল্লিতে। ইট ইজ এ 3 ডে লং, 9 থেকে 12 জানুয়ারি হবে। আর ইট উইল ইনভেস্ট পারফরমেন্স ইন 10 আর্ট ফর্মস, 10টি আর্ট ফর্মে এখানে পারফর্ম করা হবে, 10টি আর্ট ফর্মে এখানে শো কেস করা হবে। দিস আর্ট ফর্মস ইনক্লুড ক্লাসিক্যাল অ্যান্ড ট্র্যাডিশনাল ফোক ভোকাল মিউজিক, সেগুলো হচ্ছে এই ক্লাসিক্যাল ট্র্যাডিশনাল ফোক মিউজিক, ভোকাল মিউজিক রয়েছে, ইনস্ট্রুমেন্টাল মিউজিক রয়েছে, ক্লাসিক অ্যান্ড ফোক ডান্স রয়েছে, ভিজুয়াল আর্ট রয়েছে, ইন্ডিজিনিয়াস টয় অ্যান্ড গেমস অ্যান্ড সোলো অ্যাক্টিংও এখানে রয়েছে। ইন অল দিস জেনার অলমোস্ট 700 স্টুডেন্ট 36টি স্টেট থেকে এবং ইউনিয়ন টেরিটরি থেকেও এখানে উপস্থিত থাকবে এবং এই অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করবে। পরবর্তী টপিকে দেখো, এটা খুব দুঃখজনক একটা ঘটনা। উস্তাদ রশিদ খান যে ফেমাস সিঙ্গার, তিনি 55 বছর বয়সে কলকাতায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মিউজিক মাস্টার মানে সঙ্গীতে একটি কি বলতে পারো, সঙ্গীতের ডায়মন্ড বলতে পারো। ঠিক আছে, তিনি কি করলো, ক্যান্সারের যুদ্ধ, মানে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, দীর্ঘদিন ক্যান্সারের যুদ্ধ করার পর, জীবনের সাথে ক্যান্সার নিয়ে যুদ্ধ করার পর তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তিনি উত্তরপ্রদেশের বাদিয়ানে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ ফ্রম দি রামপুর শাসন ঘরানা, সাহাসওয়ান ঘরানা বিলং করে এবং হি ইজ গ্রেট গ্র্যান্ডসন অফ দি ঘরানা ফাউন্ডার ইনায়েত হোসেন খানের গ্র্যান্ডসন। হি ইজ অলসো দি নেফিউ অফ উস্তাদ গুলাম মুস্তাফা খান, তিনি উস্তাদ গুলাম মুস্তাফা খানেরও নেফিউ। হি রিসিভড হিজ ইনিশিয়াল ট্রেনিং ফর হিজ প্যাটার্নাল গ্র্যান্ড আঙ্কেল উস্তাদ নিসার হুসেন খান, এবং তিনি তার যে মায়ের যে বাড়ি আছে, মানে মামার বাড়ির থেকেই তিনি উস্তাদ নিসার হোসেন খানের কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন। হি ডেলিভার্স হিজ ডেবিউট কনসার্ট অ্যাট দি এজ অফ 11, 11 বছর বয়সে তিনি তার প্রথম যে কনসার্ট আছে সেখানে ডেবিউ করেছিলেন। তিনি পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 2006 ভূষিত হয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণও 2022 সাল দিয়ে পদ্মভূষণের দ্বারাও রিওয়ার্ডেড করা হয়েছিল। পণ্ডিত ভীমসেন যোশী ওয়ান্স রিমার্কড দ্যাট রশিদ খান ওয়াজ দি অ্যাসুরেন্স ফর দি ফিউচার অফ দি ইন্ডিয়ান ভোকাল মিউজিক। এখানে পণ্ডিত ভীমসেন যোশী একসময় বলেছিলেন যে রশিদ খান হচ্ছে ভবিষ্যতের যে ভারতীয় যে ভোকাল মিউজিক রয়েছে তার একটি অ্যাসুরেন্স, মানে নিশ্চিত, মানে একটা ভালো জায়গায় পৌঁছবে। এখানে বলেছে কি, ওয়ার্ল্ড হিন্দি ডে 2024 10ই জানুয়ারিতে পালন করা হয়। প্রতি বছর 10ই জানুয়ারিতে ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেট করা হয়। এটি সেলিব্রেট করা হয় কি জন্য, অ্যানিভার্সারি অফ দি ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স অর্গানাইজেশন নাগপুর অন জানুয়ারি 1975, মানে 1975 সালে 10ই জানুয়ারি নাগপুরে এটি সর্বপ্রথম ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স
এটা আয়োজন করা হয়েছিল এবং তারপর থেকেই প্রতি বছর 10ই জানুয়ারি দিনটিকে ওয়ার্ল্ড হিন্দি ডে হিসাবে পালন করা হয়। এবছরের থিম কি 2024-এর? হিন্দি ব্রিজিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হিন্দি কি করছে? সেতু তৈরি করছে ট্র্যাডিশনাল নলেজ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে। হ্যাঁ, 2006 ফার্স্ট ওয়ার্ল্ড হিন্দি ডে উদযাপন করা হয়েছিল বাই দি দেন প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং এর দ্বারা। ঠিক আছে। টিএস মেইন এম এর মূল লক্ষ্য কি? প্রমোট হিন্দি ল্যাঙ্গুয়েজকে সমগ্র বিশ্বব্যাপীকে প্রমোট করা। হিন্দি ইজ দি থার্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, তৃতীয় বৃহত্তম বলা হয় কথা এরকম সারা বিশ্বে এই হিন্দি ভাষাকে। আর ভারতে হিন্দি দিবস প্রতি বছর 10ই সেপ্টেম্বর 14ই সেপ্টেম্বর পালন করা হয়। ঠিক আছে, হিন্দি দিবস আর এটা হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে। হ্যাঁ, দুটার মধ্যে কিন্তু আলাদা আছে। যদি হিন্দি দিবস বলে তাহলে 14ই সেপ্টেম্বর হবে, আর ওয়ার্ল্ড হিন্দি ডে হচ্ছে 10ই জানুয়ারি। এটা মাথায় রাখবে, নাহলে এটা ভুল হয়ে যেতে পারে। যে আইআইটি মাদ্রাস শীঘ্রই শ্রীলঙ্কার ক্যান্ডিতে তাদের নতুন ক্যাম্পাস শুরু করতে চলেছে। দেখো কিন্তু কি বলেছে, আইআইটি মাদ্রাস হ্যাজ ডিসাইডেড নিউলি তাদের ক্যাম্পাস ক্যান্ডিতে শ্রীলঙ্কায় শুরু করতে চলেছে, যেখানে ডক্টর সুশীল জয়ন্তা, যিনি শ্রীলঙ্কার এডুকেশন মিনিস্টার, এই ঘোষণা করেছেন। তবে এই ব্রাঞ্চ খোলার আগে শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে সেখানকার যে একাডেমিক টিম রয়েছে তারা আইআইটি মাদ্রাসে ভিজিট করবে সর্বপ্রথম। আর এটা তাদের 2024-এর যে তাদের সরকারের যে বাজেট, সেই বাজেটের একটি অংশ বলতে পারো। তারা বাজেট এটা ঘোষণা করেছিল, তো সেটাই তারা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। প্রেজেন্টেড বাই শ্রীলঙ্কান প্রেসিডেন্ট কি রেনিল উইক্রেমাসিঙ্ঘা দ্বারা এটা বাজেট পেশ করা হয়েছিল, সেটাই এখন ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। যদিও এই মাদ্রাস যে আইআইটি মাদ্রাস রয়েছে, এর পূর্বেও তারা তানজানিয়া জাঞ্জিবারে তাদের ক্যাম্পাস খুলেছে এর পূর্বে। বর্তমানে এই ইনস্টিটিউটে 50 জন স্টুডেন্ট করেছে, অ্যাডমিশন অলরেডি করে ফেলেছে। ঠিক আছে, তো এটা ছিল, এটা মনে রাখবে যে আইআইটি মাদ্রাস শ্রীলঙ্কায় তাদের ক্যাম্পাস খুলতে চলেছে। ঠিক আছে, আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরবর্তী টপিকে কি বলেছে, ইন্ডিয়া এবং ইউকে তারা একটি দ্বিপাক্ষিক ইন্টারন্যাশনাল তাদের ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রামের স্বাক্ষর করেছে, যা মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, সেটা স্বাক্ষর করেছে। ভারত এবং ইউকে তারা লেটার অফ এগ্রিমেন্ট বা এলওএ, তাদের যে ডিফেন্স কোলাবোরেশন, মানে ডিফেন্সকে একসাথে মিলিয়ে কাজ করবে। ডিফেন্স কোলাবোরেশন কোথায়? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ডিফেন্স কোলাবোরেশন করে কাজ করার জন্য তারা এই লেটার অফ এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে। এই এলওএ এবং আরএনডি যেটা সাইন করা হয়েছিল এই ভারত এবং ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বা যেটাকে বলি আমরা ডিআরডিও, এবং ইউকে ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরির দ্বারা এটা সাইন করা হয়েছিল। সেই দ্বিপাক্ষিক চুক্তির যে মিটিং হয়েছিল, তো সেটার মিটিং হওয়ার পরেই, সেই মিটিং কার কার মধ্যে হয়েছিল? আমাদের যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এবং ব্রিটিশ কাউন্টারপার্ট গ্র্যান্ড শেফস ইন লন্ডনে করা হয়েছিল। ঠিক আছে, তা এটার মূল উদ্দেশ্য কি? আমাদের যে দুই দেশের যে ডিফেন্স সিকিউরিটি, তারপরে বিভিন্ন কোঅপারেশন ম্যাটার, মানে দুই পক্ষের মধ্যে কোঅপারেশন যেন আরো শক্তিশালী হয়, সেসব ব্যাপারে আরো স্ট্রং হওয়ার ক্ষেত্রে বা আরো সমঝোতা নিয়ে আসার জন্যই এই চুক্তি করা হয়েছে। আর এই লাস্ট কয়েক বছরে বলেছে, দেখো লাস্ট 2 দশকে এই প্রথমবার কোনো ভারতীয় ডিফেন্স মিনিস্টার এই বিদেশ ভ্রমণ করেছেন। ঠিক আছে, এই হ্যাঁ, মানে ভারতীয় আর কি ডিফেন্স মিনিস্টার এই যাত্রা করেছেন বিদেশে। ঠিক আছে, বিগত 2 দশকে। আর শ্রী রাজনাথ সিং was present at the ceremonial guard of honor at the
হর্স গার্ড প্যারেড গ্রাউন্ড বিফোর দি বিলাটেরাল মিটিং উইথ দি ইউকে কাউন্টার পার্ট। ইউকেতে যে বিলাটেরাল চুক্তি হতে চেয়েছিল, দ্বিপাক্ষিক চুক্তি হতে গিয়েছিল, তার পূর্বে তিনি অবশ্যই সেখানকার যে গার্ড অফ অনার তাকে দেওয়া হয়েছিল সেই সেরেমনিতেও উপস্থিত ছিলেন সেখানকার হর্স গার্ড প্যারেড গ্রাউন্ডে। বোঝা গেল? পরবর্তী টপিকে কি বলেছে? পরবর্তী টপিকে বলেছে ছত্তিশগড় সরকার কি করেছে, তাদের নতুন স্কিম লঞ্চ করেছে যার নাম কি রামলালা দর্শন, যেখানে অযোধ্যায় পিলগ্রিমেজদের জন্য ছত্তিশগড় সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের নতুন একটি স্কিম যেটার নাম কি রামলালা দর্শন স্কিম তারা লঞ্চ করেছে। স্কিমে কি থাকছে? এই স্কিম ইমপ্লিমেন্ট করা হবে ছত্তিশগড় ট্যুরিজম বোর্ড অ্যান্ড দি বাজেট ট্যুরিজম ডিপার্টমেন্টের দ্বারা। আর এটা প্রতি বছর প্রায় 20,000 পিলগ্রিমসদের এই স্কিম রামলালা দর্শন করাতে নিয়ে যাবে। ঠিক আছে, পিপল যারা 18 থেকে 75 বছর বয়সী তারা এই স্কিমের লাভ গ্রহণ করতে পারবে এবং তাদের স্বাস্থ্য ব্যাপারে মানে সেই যাত্রা করাকালীন তাদের যদি কোনো স্বাস্থ্য ক্ষেত্রে কোনো ত্রুটি দেখা যায় তো সেখানেও সুযোগ থাকছে। তার সেখানকার কি ডিস্ট্রিক্ট মেডিকেল বোর্ড কি করবে, সেই চিকিৎসা ব্যবস্থা কন্ডাক্ট করবে বা আয়োজন করবে। এই স্কিমের অধীন ট্রান্সপোর্টেশনের এবং সেখানকার ট্রান্সপোর্টেশনের ফেসিলিটি কে দেখবে? রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, যা আমরা IRCTC বলে জানি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, সেটা আয়োজন করবে বা এই ফেসিলিটি প্রদান করবে ট্রান্সপোর্টে। তো এইখানে দেখো এটাই মনে রাখবে, ছত্তিশগড় সরকার তাদের নতুন স্কিম কি রামলালা দর্শন স্কিম করছে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হচ্ছে সেখানকার সেই মন্দিরের উদ্দেশ্যে 18 থেকে 75 বছর বয়সী ব্যক্তিদেরকে প্রতি বছর প্রায় 20,000 ব্যক্তিদেরকে সেই স্কিমের আন্ডারে নিয়ে তাদেরকে এই সুবিধা দেওয়া হবে রামলালা দর্শনের। পরবর্তী টপিকে কি বলেছে? ইন্ডিয়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিং 21 থেকে 31 জুলাই হোস্ট করবে। এটি কি হয়েছে? ইন্ডিয়া হোস্ট করে বলা হলো, আর এটা হচ্ছে প্রথম এরকম ঘটনা ঘটছে যেখানে কোনো দেশ এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এই প্রোগ্রামটিকে হোস্ট করতে যাচ্ছে, যেটা 21 থেকে 31 জুলাই হবে। আগে বলেছি তোমাদের হেডিংয়ে। আর এর মেন লক্ষ্য হলো গ্লোবাল ডিসকাশন অন প্রিজার্ভিং কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল হেরিটেজ। কালচারাল এবং ঐতিহাসিক যে হেরিটেজ রয়েছে সেগুলোকে প্রিজার্ভ করা এবং তাদেরকে নিয়ে বিশ্বব্যাপী আলোচনা করা হচ্ছে এদের মূল লক্ষ্য। দি ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের 46তম সেশন ভারতে অনুষ্ঠিত হবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি কম্প্রাইজ 21 মেম্বার, 21 জন সদস্যের দ্বারাই এই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি চালিত হয়। আর এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি করতে? নতুন সাইটগুলো যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রেস্টিজিয়াস লিস্টে তোলা হয়। ইউনেস্কো ইজ দ্য স্পেশালাইজেশন ইউএন এজেন্সি, একটি ইউএন এজেন্সির দ্বারা স্পেশালাইজড হচ্ছে ইউনেস্কো, যেটা প্রমোট করে বিশ্বব্যাপী স্থানকে, গুরুত্বপূর্ণ স্থানগুলিকে এবং ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় সুরক্ষা এবং কিসের মাধ্যমে? সেটা অবশ্যই যুক্ত হয়ে সেখানকার শিক্ষা, কলা, বিজ্ঞান এবং সেখানকার কালচার নিয়ে আলোচনা করার মাধ্যমে। এখানে আরো দেখো কি বলেছে, ইট অলসো হাইলাইটস দি ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন প্রিজার্ভিং কালচারাল অ্যান্ড ন্যাচারাল ট্রেজার। এটা আরো হাইলাইটস করে, মানে সামনে তুলে ধরে তাদের সেইগুলো ইন্টারন্যাশনাল যে কোঅপারেশন কি কালচারাল এবং ন্যাচারাল যে ট্রেজারগুলো আছে, সম্পদগুলো রয়েছে, সেগুলোকে প্রিজার্ভ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, পরবর্তী টপিকে কি বলেছে? ভারতীয় নেভি বা ইন্ডিয়ান নেভি যেটা কি হচ্ছে, গেট ফার্স্ট ইন্ডিয়া মেড লং এন্ডিউরেন্স DC-10 স্টারলাইন ড্রোন। একটি ড্রোন অ্যাকোয়ার করেছে তারা, যেটার নাম কি DC-10 স্টারলাইন ড্রোন।
ইন্ডিয়ান নেভি সদ্য তারা প্রথমবারের জন্য এই মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স বা এমএল ড্রোনকে অ্যাকোয়ার করেছে, যার নাম দৃষ্টি-10 স্টারলাইন আননেমড অ্যারিয়াল ভেহিকল বা ইউএভি। এই দৃষ্টি-10 স্টারলাইন হচ্ছে একটি অ্যাডভান্স ইন্টেলিজেন্স সার্ভেলিয়েন্স অ্যান্ড রেকগনিশন সেন্স প্ল্যাটফর্ম উইথ 36 আওয়ার্স এন্ডিওর্স এবং 450 কেজি পেলোড ক্যাপাসিটি। দি পাস রিলিজ নোটিস, একটি নোটে পাস হওয়া তথ্যে বলা হয়েছে যে এই 10 যে দৃষ্টি-10 স্টারলাইন এটি অ্যাডভান্স ইন্টেলিজেন্স থাকছে, এখানে চারিদিক পরীক্ষা করার ক্ষমতাও রাখছে, সার্ভেলেন্স রাখছে এবং 36 কেজি ওজন নিয়ে চলার ক্ষমতা, 36 আওয়ার্স 36 ঘন্টা কন্টিনিউ ওড়ার ক্ষমতা রাখছে এবং 450, যা অবশ্যই 450 কেজি পেলোড ক্যাপাসিটির সাথে। বোঝা গেল? এটা সমস্ত ওয়েদারেই, সমস্ত রকম ওয়েদারের আকাশে উঠতে সক্ষম, ঠিক আছে। আর সার্টিফিকেশন অফ দি ইউভি সিস্টেমস এয়ার ওয়ার্থনেস, ইট ইজ ক্লিয়ার্ড ফ্লাই বোথ segregate and unsegregate air space। বোঝা গেল? UAV will now be taken from Hyderabad to পোরবন্দর, হায়দ্রাবাদ থেকে পোরবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে, ইন্ডাক্টেড ইনটু নাভাল মেরিন অপারেশনের জন্য, নাভাল মেরিন অপারেশনকে কার্যকরী করার জন্য। এটা মেইনলি কি করবে, আমাদের নৌবাহিনীকে আরো শক্তিশালী গড়ে তুলবে। এটি যেহেতু আনম্যান, এর ভেতরে কোনো ফিজিক্যাল কোনো ব্যক্তি থাকবে না, এটিকে রিমোট থ্রু ইউজ করা হবে এবং চারিদিকের তথ্যকে সে কালেক্ট করতে সহায়তা করবে। অ্যাডমিরাল আর হরি কুমার, যে আমাদের চিফ অফ নাভাল স্টাফ, তিনি বলেছেন যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, আর এটা হচ্ছে মোমেন্টাস অকেশন ট্রান্সপোর্টিভ স্টেপস ইন দিস কোস্ট অফ সেলফ রিলায়েন্স ইন ISR টেকনোলজি অ্যান্ড ম্যারিটাইম সুপ্রিমেসি। দৃষ্টি-10 integration will enhance our naval capability, strengthening our preparedness in the ever-evolving maritime surveillance and reconnaissance। এটাই বলেছে। এক কথা আমি বলে দিই, আমাদের যে নাভাল স্টাফের প্রধান রয়েছে, তিনি বলেছে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দৃষ্টি-10, ঠিক আছে, যা আমাদের নাভাল ক্যাপাবিলিটিসকেও আরো উন্নত করবে, আরো শক্তিশালী করে তুলবে এবং যে ম্যারিটাইম সার্ভেলেন্স তাকেও, তার সাথে এটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকবে, ঠিক আছে। আরো কি বলেছে দেখো, এখানে বলেছে জিৎ আদানি, যিনি আদানি এন্টারপ্রাইজ এর ভাইস প্রেসিডেন্ট, তিনি বলেছেন a geopolitics event have reinforced in convergence of physical, informational and cognitive tactics underpinned by intelligence, information process capabilities and use of unmanned and cyber system and dissemination of information and disinformation in intelligence, surveillance and reconnaissance platform across land, air and naval borders are key priority for Adani to serve the armed forces and place India on the global map of exports. We are proud to be able to serve the Indian Navy। তিনি বলেছেন, যিনি আমাদের আদানি এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট জিৎ আদানি, তিনি বলেছেন এটি কি করবে, ইন্ডিয়ান নেভিকে আরো শক্তিশালী করে তুলবে এবং এটি প্রাউড টু বি অ্যাবল সার্ভ, এবং তিনি গর্ববোধ করছেন যে এটি তিনি ভারতীয় নেভিকে সার্ভ করতে পেরেছেন এবং এটি ভারতীয় নেভিকে একটি ভালো সার্ভিসও প্রদান করবে এবং এটা ক্যাপাবল হবে আরো জিওপলিটিক্স বলতে এটি আরো বিশ্বব্যাপী এক্সপোর্ট করতেও সহায়তা করবে। এইরকম পদক্ষেপ, ভারতের এরকম পদক্ষেপ কি করবে, এইরকম ড্রোনকে আমরা এক্সপোর্ট করতে পারবো, এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আনম্যান্ড ড্রোন।
এর মধ্যে অবশ্যই সাইবার সিস্টেম থাকছে উন্নত মানের, হ্যাঁ, যেখানে যার মাধ্যমে ইনফরমেশন, ডিসইনফরমেশন, ইন্টেলিজেন্স সব অ্যাকোয়ার করা সম্ভব হবে। ঠিক আছে, তো পরবর্তীতে কি বলেছে, মরিশাস এবং বাংলাদেশের সায়েন্টিস্টরা ভারতের সাথে যুক্ত হয়ে 43তম আন্টার্কটিক এক্সপিডিশন করতে চলেছে। এই ডিসেম্বরে ভারতের 43তম আন্টার্কটিক এক্সপিডিশন, যেটা ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশিয়ান রিসার্চের দ্বারা আয়োজন করা হচ্ছে বা চালিত হচ্ছে, তারা মরিশাস এবং বাংলাদেশের সায়েন্টিস্টদেরকেও স্বাগত জানিয়েছে এই সিগনিফিকেন্ট ইন্টারন্যাশনাল পোলার রিসার্চে অংশগ্রহণ করার জন্য এবং একসাথে কাজ করার জন্য। এই পদক্ষেপ মেড ইন কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি আর ওশিয়ানোগ্রাফার্স অ্যান্ড হাইড্রোগ্রাফার্স কনফারেন্স, যেটা 2022-এ প্রথমবার হয়েছিল, যেখানে এই লেড দি গ্রাউন্ড ওয়ার্ক ফর সায়েন্টিফিক পার্টনারশিপ অ্যামং মেম্বার নেশন, সমগ্র মেম্বার নেশনের সাথে এই সায়েন্টিফিক পার্টনারশিপকে করা হয়েছিল। ঠিক আছে, গ্রাউন্ড ওয়ার্কেরকে পরিচালিত করার জন্য। এই সায়েন্টিফিক জয়নিং আন্টার্কটিক এক্সপিডিশন উইল স্পেন্ড 3 to 4 মান্থ, 3 থেকে 4 মাস জুড়ে সময় ধরে কাজ করা হবে, আর অ্যাক্টিভলি এঙ্গেজ থাকা হবে এবং একসাথে কাজ করা হবে বিভিন্ন পোলার সায়েন্স ডিসপ্লের জন্য, মানে বিভিন্ন পোলারের যে সায়েন্স সেগুলোকে নিয়ে কাজ করার জন্য। তাদের লক্ষ্য থাকবে বিভিন্ন রকম ইনসাইট ইনটু পোলার লজিস্টিক, পোলারের বিভিন্ন রকম ভেতরকার লজিস্টিক এবং তাদের ইউনিক চ্যালেঞ্জগুলোকে আরো উন্নত করার জন্য। ঠিক আছে, এই কঠিনতম পরিস্থিতি, আন্টার্কটিকের এই কঠিন পরিবেশে কাজ করার ক্ষেত্রেও তাদের একটি কি করবে, উন্নত অভিজ্ঞতা দেবে, একটু আরো উন্নত মানের অভিজ্ঞতা তারা অর্জন করবে এর ফলে। ঠিক আছে, তারা একসাথে তাহলে কি করছে, ভারত, বাংলাদেশ এবং মরিশাসের সায়েন্টিস্টরা একসাথে কাজ করছে আন্টার্কটিক এক্সপিডিশনের জন্য। ঠিক আছে, সায়েন্টিফিক এক্সপিডিশনের জন্য। পরবর্তী টপিকে দেখো কি বলেছে, ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে 2024 আয়োজন করা হয়েছে বা পালন করা হচ্ছে। ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে, যা প্রতি বছর 11 জানুয়ারি পালন করা হয়, আর এটি অ্যাজ এ কি প্রেগনেন্ট রিমাইন্ডার অফ দি নিড অফ অ্যাড্রেস দি গ্লোবাল ক্রাইসিস ব্রিং ইনটু দি সাফারিং এন্ডিওর বাই ভিকটিমস, যারা ভিকটিমস, যারা সাফার করছে এইসব বিশ্বব্যাপী ক্রাইসিস এই নিয়ে, যে ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং নিয়ে, মানে মানব পাচারের ক্ষেত্রে যারা ভিকটিম হচ্ছে, যারা শিকার হচ্ছে এইসবে, তাদের যে সাফার, তাদের যে কষ্ট, সেগুলোকে অ্যাড্রেস করার উদ্দেশ্যে এই দিনটিকে পালন করা হচ্ছে। এই বছর এই ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে কিবার পড়েছে, বৃহস্পতিবার পড়েছে, যেটা জানুয়ারির 11 তারিখ। এই অ্যানুয়াল অবজারভেশন সার্ভস অ্যাজ এ রিয়ালিং পয়েন্ট অফ ইন্ডিভিজুয়ালস, কমিউনিটিস অ্যান্ড অর্গানাইজেশনস টু কাম টুগেদার, একসাথে আসতে আহ্বান জানিয়েছে এই অ্যানুয়াল অবজারভেশন সার্ভ, যেখানে একসাথে কাজ করবে, ইনফরমেশন শেয়ার করবে এবং টেক কালেকটিভ অ্যাকশন এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং, এবং হিউম্যান ট্রাফিকিং এর বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন কি করবে, তারা নিতে সক্ষম হবে এই পদক্ষেপের মাধ্যমে। হিউম্যান ট্রাফিকিং এন কম্পাসেস ফোর্সড লেবার, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, লেবারদেরকে মানে এই যাদের হিউম্যান মানব পাচার করা হয়, কিছু উদ্দেশ্যে করা হয়, অনেক সময় কি করা হয়, লেবারের কাজ করানোর জন্য নিয়ে যাওয়া হয়, তাদেরকে ফোর্স করা হয়, যেটা বিদেশে। ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করানোর জন্য সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এবং শারীরিক নির্যাতন, সেক্সুয়াল যৌন নির্যাতন, অর্গান রিমুভাল, শরীরের অর্গানকে কি করা হয়, খুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়, এরকমও মানুষ শিকার হচ্ছে, এবং স্মাগলিং এর জন্য ব্যবহার করা হয় তাদেরকে। ডিসপাইট আওয়ার প্রোগ্রেস, আমাদের উন্নতি সত্ত্বেও আমরা এইসবের প্রতি, এই ছায়াতে, এই অন্ধকারে ঢুকে যেতে বাধ্য হয়ে যাই অনেক সময়। তো সেই যারা শিকার হচ্ছে তাদেরকে আরো সচেতনতা, যাতে তারা এইসবের শিকার, সাধারণ মানুষ যাতে এইসবের শিকার না হয়, সেজন্য
এই দিনটিকে প্রতি বছর পালন করা হয়। 2007-এ ইউনাইটেড স্টেটস সেনেট এই জানুয়ারির 11 তারিখ দিনটিকে ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে হিসাবে সর্বপ্রথম ঘোষণা করেছিলেন পালন করার জন্য। আর প্রেসিডেন্ট বারাক ওবামা পুনরায় ডেডিকেটেড দি এন্টায়ার মান্থ 2010-এর জানুয়ারির যে টোটাল মাসটিকেই এই অ্যাওয়ারনেসের জন্য ব্যবহার করেছিলেন। অ্যাবাউট দিস ডিপলি রুটেড ইস্যু, এই ইস্যুকে নিয়ে গভীরভাবে আলোচনার জন্য বা গভীরভাবে নজর দেওয়ার জন্য। তো এটা মনে রাখবে, 11 জানুয়ারি 2024 বা প্রতি বছরই 11 জানুয়ারি দিনটিকে আমরা ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে হিসাবে পালন করি। আর এই বছর সেটা বৃহস্পতিবার 11 জানুয়ারি পড়েছে। সিইসি ও ইসি নিয়োগ সংক্রান্ত নতুন আইন স্থগিত করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। এখানে বলা হয়েছে প্রধান যে নির্বাচন কমিশনার বা সিইসি ও নির্বাচন কমিশনারদের যেটা বা ইসি নিয়োগের নতুন আইন স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। তো এখানে কি বলা হয়েছে যে বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের একটি বেঞ্চ নতুন আইনের বিরুদ্ধে আবেদনগুলিকে পরীক্ষা করতে সক্ষম হয়েছে। আর সিইসি এবং ইসি নির্বাচনের ক্ষমতাপ্রাপ্ত প্যানেল থেকে ভারতের প্রধান বিচারপতিকে অপসারণের বিরুদ্ধে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছে। আর নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ যা মন্ত্রীর সমন্বয়ে গঠিত হবে, সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি তাকে নিয়োগ করবেন। এই সার্চ কমিটির সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং সচিব পদমর্যাদার নিচে নয় এমন দুজন ব্যক্তি। আর এই সিইসি বা ইসি নিয়োগের জন্য 5 জনকে নির্বাচন করা হবে। 2023 সালের মে মাস থেকে একটি সংবিধান বেঞ্চ সংসদ একটি নতুন আইন তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিটিতে প্রধান যে বিচারপতি তাকেই অন্তর্ভুক্ত করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় টপিকই রয়েছে জানুয়ারিতে প্রকাশিত একটি রিপোর্টে মেঘালয়ের বাইরনিহাট 2023 সালে ভারতের যে সবচেয়ে দূষিত শহর তা পরিণত হয়েছে। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বা CREA এর অনুসারে মেঘালয়ের বাইরনিহাট 2023 সালে ভারতের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল। আর বাইরনিহাট প্রতি ঘনমিটারে 301 মাইক্রোগ্রাম সর্বোচ্চ বার্ষিক গড় PM10 ঘনত্ব রেকর্ড করেছে। আর বিহারের বেগুসরাই যার গড় বার্ষিক PM10 স্তর প্রতি ঘনমিটারে 256 মাইক্রোগ্রাম এবং উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা 228 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে, যা সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান নিয়েছে। দিল্লি যা শীতকালে বায়ু দূষণের উচ্চ মাত্রার জন্য পরিচিত, সেও 8ম সবচেয়ে দূষিত শহর হিসাবে স্থান পেয়েছে। যাই হোক, আসামে যে শিলচর তা 2023 সালে সর্বনিম্ন PM10 স্তর প্রতি ঘনমিটার 29 মাইক্রন এর যে রেকর্ড তা অর্জন করেছে। শীর্ষ 50টি দূষিত শহরের মধ্যে 18টি শহর হচ্ছে বিহারের, 8টি হরিয়ানার এবং 8টি রাজস্থানের। 2023 সালের 75%-এরও বেশি দিনের জন্য উপলব্ধ বায়ুর যে মান সেটা ডেটা সহ 227টি শহর অধ্যয়ন করা হয়েছে। এই শহরগুলির মধ্যে 85টি ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম বা NCAP এর অধীনে অন্তর্ভুক্ত ছিল। তথ্য দেখিয়েছে যে 85টি NCAP শহরের মধ্যে 78টিতে বা 78টিতে PM10 এর মাত্রা NAAQS বা 60 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার ছাড়িয়ে গেছে। 2019 সালে চালু হওয়া NCAP এর লক্ষ্য হলো 2024 সালের মধ্যে PM2.5 PM10 এর ঘনত্ব 20 থেকে 30% কমিয়ে আনার জন্য 131টি শহরে, যা 2011 থেকে 2015 এর মধ্যে নির্ধারিত বায়ুমানের মান পূরণ করেনি। সরকার এখন এই শহরগুলিকেই যে আর কি কণার যে পদার্থ রয়েছে সেখানে ঘনত্ব 40% কমানোর একটি নতুন লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে 2026 এর মধ্যে, যা করতে হবে। পরবর্তী বিষয়ে যা রয়েছে তা হচ্ছে রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গৌহাটিতে। আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি এবং ইন্টিগ্রেটেড আয়ুষ ওয়েলনেস সেন্টারের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল আজরা গুয়াহাটিতে স্থাপন করেছিলেন। এছাড়াও তিনি গুয়াহাটির একটি কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা ইনস্টিটিউট
আয়ুষের জন্য যে পঞ্চকর্ম ব্লক এবং ফার্মাকোলজি এবং কেমিস্ট্রি ল্যাবরেটরিরও উদ্বোধন করেন। এই প্রকল্পের জন্য প্রায় 53.89 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। 1984 সালে বা 1984 সালে আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির একটি ক্লিনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট হিসাবে ওদাল বাকরা গুয়াহাটিতে ভাড়া করা ভবনে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠানটি প্রতি বছর ওপিডি বৃদ্ধির সাথে সাথে মাতৃ ও শিশুর যে ওপিডি এবং এলএসডি ক্লিনিকের মতন বিশেষায়িত ওপিডিগুলির মাধ্যমে আশেপাশের জনসংখ্যাকে স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করেছে। কেন্দ্রীয় গবেষণার নতুন ভবন লখনৌ এবং আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউট যা শিলিগুড়িতে 8 এবং 9 জানুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল, তা অবশ্যই হোমিওপ্যাথি। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি বা CCRH আয়ুষ মন্ত্রকের অধীনে একটি শীর্ষ গবেষণা সংস্থা যা ভারতে হোমিওপ্যাথির ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা চালায়। এটি 27টি প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মাধ্যমে সমগ্র ভারত জুড়ে বহু কেন্দ্রিক গবেষণা পরিচালনা করে। কাউন্সিলের সদর দপ্তর যা নয়াদিল্লিতে অবস্থিত। পরবর্তী বিষয় কি রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। পরবর্তী বিষয় রয়েছে DRDO যা সফলভাবে চান্দিপুর থেকে একটি নতুন প্রজন্মের আকাশ ক্ষেপণাস্ত্র যা পরীক্ষা করেছে। নিউ জেনারেশনের আকাশ NG ক্ষেপণাস্ত্রটি ওড়িশার উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বা ITR চান্দিপুর থেকে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। ফ্লাইট পরীক্ষাটি খুব কম উচ্চতার একটি উচ্চ গতির মনুষ্যবিহীন আকাশ লক্ষ্যের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। লক্ষ্য বস্তুটিকে সফলভাবে ক্ষেপণাস্ত্র দ্বারা বাধা এবং ধ্বংস করাও হয়েছে। পরীক্ষাটি দেশীয়ভাবে তৈরি রেডিও ফ্রিকোয়েন্সি সিকার লঞ্চার, ফাংশন রাডার এবং কমান্ড কন্ট্রোল এবং কমিউনিকেশন সিস্টেম সহ সম্পূর্ণ অস্ত্র সিস্টেমের কার্যকারিতা যাচাই করেছে। নতুন প্রজন্মের এই আকাশ ইন্টারসেপ্টিং হাই স্পিড অ্যাগাইল অ্যারিয়াল থ্রেটস যা বাধা দিতে সক্ষম। পঞ্চম টপিকে আমাদের বিষয় রয়েছে রিয়ার অ্যাডমিরাল উপল কুন্ডু দক্ষিণ নৌ কমান্ডের চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে। তিনি ভারতীয় নাভাল একাডেমির প্রাক্তন ছাত্র। তিনি 1991 সালে ভারতের নৌবাহিনীর কমিশন লাভ করেন। তিনি একজন সাবমেরিন বিরোধী যুদ্ধ বিশেষজ্ঞ। তিনি নির্দেশিত ক্ষেপণাস্ত্র ফ্রিগেট INS ত্রিকান্ত এবং ক্ষেপণাস্ত্র করভেট INS কুথার কমান্ড করেছিলেন। তিনি ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ থেকে স্নাতক এবং তিনি পূর্ববর্তী INS যা অক্ষয় এবং উপকূলীয় ইউনিট INS তানাজি এবং INS কদম্ব এর কমান্ড করেছিলেন। তিনি কম্বোডর নাবিকদের ব্যুরো ছিলেন এবং সাউদার্ন নাভাল কমান্ড হল ভারতীয় নৌবাহিনীর ট্রেনিং কমান্ডারও ছিলেন। INS ভেন্দুরুথিতে যা কেরালার কোচিতে এর সদর দপ্তর রয়েছে। পরবর্তী টপিকে চলে যাচ্ছে। পরবর্তী টপিকে হচ্ছে কর্ণাটকের শিবমোগায় বেকার যুবকদের জন্য সিদ্ধারামাইয়া যুবনিধি প্রকল্প চালু করা হয়েছে। 12 জানুয়ারি কংগ্রেসের যুবনিধি প্রকল্পের পঞ্চম এবং চূড়ান্ত যে পোল গ্যারান্টি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া শিবমোগা ফ্রিডম পার্কে চালু হয়েছে। প্রকল্পটি বেকারদের সহযোগিতা প্রদান করার জন্যই করা হয়েছে, যা স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারদের সহায়তা করবে 2022-23 শিক্ষাবর্ষে যাদের ডিগ্রি অর্জন করা বা ডিগ্রি দেওয়া হয়েছে বা যারা ডিগ্রি অর্জন করেছে। সরকার ডিগ্রিধারীদের প্রতি মাসে প্রায় 3000 টাকা এবং ডিপ্লোমাধারীদের প্রতি মাসে প্রায় 1500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যারা গত 6 মাসে চাকরি পেতে অক্ষম এবং উচ্চতর পড়াশোনা করছেন না। সিদ্ধারামাইয়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেকার স্নাতকদের চেক জারি করেছেন। এই স্কিমটি শুধুমাত্র স্নাতক এবং ডিপ্লোমাধারীদের জন্য প্রযোজ্য যাদের আবাস কর্ণাটকে। এই 5টি স্কিমের মধ্যে আরো যে 4টি স্কিম রয়েছে সেগুলি হলো এক শক্তি, যা কর্ণাটকের মহিলাদের জন্য বিলাসবহুল সরকারি বাসে বিনামূল্যে চড়ার ব্যবস্থা করা হয়েছে। আর দ্বিতীয়টি হলো অন্নভাগ্য, যেখানে BPL পরিবারকে 10 কেজি চাল দেওয়ার জন্য বলা হয়েছে। আর তৃতীয়টি হলো গৃহজ্যোতি, এখানে গৃহস্থলী ব্যবহারকারীদের প্রতি
পরিবার পিছু 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। আর চতুর্থতে রয়েছে গৃহলক্ষ্মী, যেখানে এপিএল এবং বিপিএল রেশন কার্ড রয়েছে এমন পরিবারের মহিলা প্রধানকে প্রতি মাসে 2000 টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সপ্তম টপিকে রয়েছে চেন্নাইতে 12ই জানুয়ারি বিশ্ব তামিল প্রবাসী দিবস উদযাপিত হয়েছে, যা আমরা ওয়ার্ল্ড তামিল ডায়াসপোরা ডে নামেও জানি। তামিলদের উন্নয়নে অবদানের জন্য 13 জন অনুকরণীয় ব্যক্তিত্বকে পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বলেছেন যে বিদেশে বসবাসরত তামিলদের কল্যাণের জন্য একটি বিশেষ বিভাগ তৈরি করা হয়েছে এবং একজন মন্ত্রীও নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শিক্ষা, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনকারী যা 13 জন গুরুত্বপূর্ণ তামিল কর্তৃত্বের জন্যই এই পদক বিতরণ করেছেন। আর এই ইভেন্টে 50টি দেশে বসবাসকারী তামিলরা অংশ নেন। এনাথু গ্রামম মাই ভিলেজ গ্রামের উন্নয়নের জন্য একটি অনন্য প্রকল্প যা চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে যে কোনো ব্যক্তি তার নিজের গ্রামকে দত্তক নিতে পারেন এবং এর সার্বিক উন্নয়নও নিশ্চিত করতে পারেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সবিতা কানসওয়ালকে তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার 2022 প্রদান করেছেন। সবিতা কানসওয়াল মরণোত্তর তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন। সবিতা কানসওয়ালের বাবা রাধেশ্যাম কানসওয়াল তার মেয়ে সবিতা কানসওয়ালের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম মহিলা ভারতীয় যিনি ল্যান্ড অ্যাডভেঞ্চারে তার কৃতিত্বের জন্য এই পুরস্কার পেয়েছেন। পর্বতারোহী 16 দিনের মধ্যে দুটি 8000 মিটারের শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং মাকালু মাউন্টে পৌঁছেছিলেন। তিনি 8ই অক্টোবর উত্তরাখণ্ডের উত্তরকাশী পাহাড়ে তুষার ধসে প্রাণ হারান। তিনি দ্রৌপদীর ডান্ডা শিখরে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এর অ্যাডভান্সড মাউন্টেনিয়ারিং কোর্স বা NIM প্রশিক্ষণ হিসাবে কাজ করেছিলেন। এটি ভারতের সর্বোচ্চ অ্যাডভেঞ্চার স্পোর্টস সম্মান। পুরস্কারটি তেনজিং নোরগের নামে নামকরণ করা হয়েছে, যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর প্রথম 2 ব্যক্তির একজন ছিলেন। এটি প্রতি বছর যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় দ্বারা পুরস্কৃত হয়। পরবর্তী টপিকে বলা হয়েছে জাতীয় যুব দিবস 2024 12ই জানুয়ারিতে আয়োজন করা হয় বা পালন করা হয়। প্রতি বছর 12ই জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস পালিত হয়, যা রাষ্ট্রীয় যুব দিবস নামেও পরিচিত। 1984 সালে সরকার 12ই জানুয়ারিতে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছিল। ভারতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক এবং আধ্যাত্মিক নেতা স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী 1985 সাল থেকেই প্রতি বছর জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবী ছিলেন তার ধর্মীয় গুরু। স্বামী বিবেকানন্দের জন্ম কলকাতায় 12ই জানুয়ারি 1863 সালে, যার পরিচিতি নরেন্দ্রনাথ দত্ত হিসাবেই ছিল। তিনি 1902 সালে তার দেহত্যাগ করেন। প্রধানমন্ত্রী মোদী 12ই জানুয়ারি মহারাষ্ট্রের নাসিকে 27তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করেন। জাতীয় যুব উৎসব 2024-এর থিম হলো মাই ভারত বিকশিত ভারত @2047 যুবদের দ্বারা যুবদের জন্য। এই বছর জাতীয় যুব দিবসটি বিভিন্ন সরকারি দপ্তরের সহযোগিতায় জেলায় যুব বিষয়ক অধিদপ্তরের সকল মাঠ পর্যায়ের সংগঠন দ্বারাই পরিচালিত হয়েছে। দশম টপিক এবং অন্তিম টপিকে রয়েছে স্বচ্ছ সার্ভে পুরস্কার 2023 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা নিউ দিল্লিতে প্রদান করা হয়েছে। 11ই জানুয়ারি ইন্দোর এবং সুরাটকে 1 লক্ষেরও বেশি জনসংখ্যার শহরগুলির বিভাগে স্বচ্ছ সার্ভেক্ষণ অ্যাওয়ার্ড 2023-এর অংশ হিসাবে ভারতের যৌথ পরিচ্ছন্ন শহর হিসাবে ঘোষণা করা হয়েছিল। এই বিভাগে 3য় স্থান পেয়েছিল নবী মুম্বাই। টানা 7মবার এই পুরস্কার পেল ইন্দোর। 1 লাখের কম জনসংখ্যা বিভাগে মহারাষ্ট্রের সাসওয়াদ, ছত্তিশগড়ের পাটান এবং মহারাষ্ট্রের লোনাওয়ালা পরিচ্ছন্ন শহরের মধ্যে শীর্ষ 3টি স্থান অর্জন করেছে। ইতিমধ্যে রাজ্য বিভাগের পরিচ্ছন্নতার জন্য মহারাষ্ট্রকে প্রথম পুরস্কার, মধ্যপ্রদেশকে 2য় পুরস্কার এবং ছত্তিশগড়কে 3য় পরিচ্ছন্ন রাজ্য পুরস্কার দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের বারাণসী এবং প্রয়াগরাজ পরিষ্কার গঙ্গা শহরের জন্য শীর্ষ 2 স্থান দখল করেছে। তো আজকের মতন টপিক নিয়ে আলোচনা তোমাদের সাথে করলাম। তো অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করো আরো কি টাইপের ভিডিও তোমরা চাও। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ।